Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা ডিসকাস করছিলাম জিলেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। সেখানে আমরা লাস্ট আমাদের সমস্ত যে জিলেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে সমস্ত ডিসকাস কমপ্লিট হয়ে গেছে। আমাদের 2022-এর যে কোশ্চেন পেপার 2022 সেখানেও অলরেডি দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে পার্ট 3 যেখানে থাকছে আমাদের 50 থেকে 75 অবধি কোশ্চেন। অ্যাজ ইউজুয়াল আমরা কমপ্লিট এক্সপ্লানেশনের মাধ্যমে ভিডিও কমপ্লিট করব। তোমরা যারা প্রিভিয়াস ইয়ার ভিডিওগুলো এখনও দেখো না, অলরেডি সেগুলো আপলোড করা আছে, সেগুলো অবশ্যই চেক আউট করো। অনেক ডাউট ক্লিয়ার হবে, অনেক এক্সট্রা ইনফরমেশান গ্যাদার করতে পারবে, যেটা তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, শুধু জিলেটের পয়েন্ট অফ ভিউ থেকে নয়, জিলেট এক্সিট এক্সাম, আরআরবি, এভরিথিং যা এক্সাম হয় ফার্মাসি ফিল্ডের সমস্ত এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে। ক্লিয়ার? চলো আজকের ভিডিও শুরু করা যাক, যেখানে থাকছে পার্ট 3 51 থেকে কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার গিভেন টু হাইপারটেনসিভ পেশেন্ট মে ক্রিয়েট। বুঝে গেল? তাহলে বিটা ব্লকার হাইপারটেনসিভ মানে কারো যদি হাইপার টেনশন হয়ে থাকে সেই ট্রিটমেন্ট করতে ইউজ করা হয় বিটা ব্লকার। কিন্তু বিটা ব্লকার ফার্স্ট চয়েস অফ ড্রাগ কখনোই নয় হাইপার টেনশন ট্রিটমেন্ট করার জন্য, বা অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট হিসাবে বিটা ব্লকার কখনোই ফার্স্ট চয়েস অফ ড্রাগ নয়। ফার্স্ট চয়েস অফ ড্রাগ আদার্স যে আছে ডায়ুরেটিক থেকে শুরু করে আমাদের এসি ইনহিবিটার, এ সমস্ত ড্রাগ আমরা হচ্ছে ফার্স্ট চয়েস হিসাবে প্রেফার করে থাকি, কারণ বিটা ব্লকার বিভিন্ন অ্যাডভার্স ড্রাগ এফেক্ট শো করে। সেই হাইপারটেনসিভ পেশেন্টের যদি দিয়ে দেওয়া হয় বিটা ব্লকার, তাহলে সেক্ষেত্রে অ্যাস্থমা কন্ডিশন আসতে পারে। বুঝলো? অ্যাস্থমা কন্ডিশন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বিটা ব্লকার নন সিলেক্টিভ বিটা ব্লকার, বিশেষ করে যেখানে কী কী ড্রাগ আছে নন সিলেক্টিভ বিটা ব্লকার, নন সিলেক্টিভ বিটা ব্লকার কারা আছে? প্রোপ্রানল, এই নন লল দিয়ে সমস্ত বিটা ব্লকার, সোটালল, টিমোলল, পিনোডল, এরা সবাই নন সিলেক্টিভ। কিছু সিলেক্টিভ বিটা ব্লকার আছে যাদেরকেই বিশেষ করে ইউজ করা হয় কার্ডিও সিলেক্টিভ হিসাবে, যেমন বিসোপ্রোলল, ইসমোলল, মেটোপ্রোলল, অ্যাটিনোনল, এদেরকে ইউজ করা হয়। সিলেক্টিভ যারা আছে তাদেরকে ইউজ করা হয় কি কার্ডিও সিলেক্টিভ বলা হয়। কার্ডিও সিলেক্টিভ খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা যায় হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার। তো এদেরকেই বলা হয় কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার। তার সাথে আলফা ব্লকিং অ্যাক্টিভিটি আছে, বিটা ব্লকার তার সাথে আলফা ব্লকিং অ্যাক্টিভিটি আছে কম্বাইন্ডলি। আলফা ব্লকিং অ্যাক্টিভিটি কোন ড্রাগ আছে এরকম? ল্যাবিটলল, কার্বিডোলল, ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে সমস্ত কোশ্চেন দেখা যায়। এই প্রোপ্রানল কি প্রোফাইল্যাক্সিস হিসাবে ইউজ করা হয় মাইগ্রেন ট্রিটমেন্টে। এই পিনোডল দেখতে পাচ্ছি, এই পিনোডল হচ্ছে সবচেয়ে ইসমোলল হচ্ছে সবচেয়ে শর্টেস্ট অ্যাক্টিং, আর পিনোডল হচ্ছে ইন্ট্রেন্সিক অ্যাক্টিভিটি আছে পিনোডলের মধ্যে। আর সবচেয়ে শর্টেস্ট অ্যাক্টিং বিটা ব্লকার হচ্ছে ইসমোলল, সবচেয়ে শর্টেস্ট অ্যাক্টিং ইসমোলল। ক্লিয়ার? ভালো করে মনে রাখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ইসমোলল হচ্ছে সব থেকে শর্টেস্ট অ্যাক্টিং বিটা ব্লকার।
কার্ডিও সিলেক্টিভ বিটা 1 লিখে রাখবে। কারণ ট্রিক একটা আমি বলছি, দেখো লিখবে এ বি সি ডি। আলফা ব্লকিং মানে আলফা যারা আছে, আলফা রিসেপ্টর কজ করে কনস্ট্রিকশন, আর বিটা রিসেপ্টর কজ করে ডাইলেশন। বুঝলো? তাহলে আলফা কনস্ট্রিকশন, বিটা কজ করে ডাইলেশন। তাহলে বিটা ব্লকার ইউজ করছি কেন হাইপার টেনশনে? এ তো ডাইলেশনই কজ করে, তাহলে ব্লক করে ফায়দা কি? তো এর ভ্যাসো কনস্ট্রিকশন মানে ডাইরেক্টলি যে ব্লাড প্রেশার লো করে দেবে সেরকম এর অ্যাক্টিভিটি নেই। এ কি করে, এর অ্যাক্টিভিটি মেনলি হার্ট রেট রিডিউস করে, কার্ডিয়াক আউটপুটকে তার জন্য ডিক্রিজ হয়, তার সাথে কন্ট্যাক্ট সিটিকেও ডিক্রিজ করে। কিন্তু ডাইরেক্ট ব্লাড প্রেশার ডিক্রিজ করার কোনো ক্যাপাসিটি নেই বিটা ব্লকার। এই কারণে প্রথমেই বললাম যে ফার্স্ট চয়েস ড্রাগ হিসাবে এদেরকে কখনো ইউজ করা হয় না। ক্লিয়ার? আর একটা ট্রিক মনে রাখবে, বিটা 1 আর বিটা 2 হয়ে থাকে। বিটা 1 আর বিটা 2, বিটা 1 কোথায় প্রেজেন্ট থাকে? বিটা 1 প্রেজেন্ট থাকে হার্টে, আর বিটা 2 কোথায় প্রেজেন্ট থাকে? লাংসে। দেখবে হার্ট আমাদের একটাই, তো বিটা 1 হার্ট, লাংস আমাদের দুটো, তো বিটা 2 লাংস। ক্লিয়ার? এই কারণে যদি নন সিলেক্টিভ দেওয়া থাকে, কারণ বিটা 1 হচ্ছে কার্ডিও সিলেক্টিভ, হার্টে কাজ করে, যদি নন সিলেক্টিভ দিয়ে দেয় তাহলে সে বিটা 1 বিটা 2 দুটোকে ব্লক করবে। আর বিটা 2 যেহেতু লাংসে প্রেজেন্ট আছে, তো লাংসে বিটা কি কজ করে? ডাইলেশন। তো ব্লক হয়ে যাওয়ার জন্য কী হবে? অপোজিট অ্যাকশন আসবে, কনস্ট্রাকশন আসবে, তার জন্যে অ্যাস্তমা হবে। অ্যাস্তমাতে কি হয়? যে বঙ্কোপাজম হয়, যে ট্রাকিয়া আছে সেটা ন্যারো হতে শুরু করে দেয়, তো সেই কন্ডিশানই আসছে। তো অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হিসাবে বঙ্কোপাজম, অ্যাস্তমা বা সিওপিডি কজ করে। তার সাথে এই বিটা ব্লকারের সেক্সুয়াল ডিস্টারবেন্স দেখা যায়, ল্যাবিডো কজ করে, ব্রাডিকার্ডিয়া কজ করে। ব্রাডিকার্ডিয়া ব্লক করে দিলে ব্রাডিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া মানে কি? হার্ট রেট ডিক্রিজ, আর ট্যাকিকার্ডিয়া মানে ইনক্রিজ। বুঝে গেল? তো কোল্ড এক্সট্রিমিটিস, ফ্যাটিক, ডিজনেস, স্লিপ ডিস্টারবেন্স, হাইপোগ্লাইসিমা এফেক্ট আছে। তো এই সমস্ত অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান শো করে বিটা ব্লকার। ক্লিয়ার? আচ্ছা, অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট হিসেবে কোন কোন ড্রাগ ইউজ করা হয়? ফার্স্ট চয়েস হচ্ছে ডায়োটিক, যেখানে থায়াজাইড ডায়োটিক, হাই সিলিং ডায়োটিক হচ্ছে ফ্রুসেমাইড, যাকে লুপ ডায়োটিক বলা হয়। পটাশিয়াম স্পেরিং ডায়োটিক, স্পাইনোল্যাকটন, অ্যামিলোডাইড, থায়াজাইড, হাইড্রোক্লোর থায়াজাইড, ক্লোর থায়াজাইড, ইরাপিমাইড ইউজ করা হয়। রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম ইনহিবিটর, রাস সিস্টেমকে ইনহিবিট করে। এসি ইনহিবিটর আছে ক্যাপ্টোপ্রিল, এনানেপ্রিল, লিসিনোপ্রিল। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকিং, লসারট্যান, টেলমিসার্টেন, ভ্যালসার্টেন। জানো, ডাইরেক্ট রেনিন ইনহিবিটর, অ্যালিসক্যারিন। ইম্পর্টেন্ট এ সমস্ত কোশ্চেন। এসি ইনহিবিটর থেকে অনেক কোশ্চেন দেয় জিলেটে, কারা প্রো ড্রাগ হয়ে থাকে, নট সেফ প্রেগনেন্সি, এ সমস্ত কোশ্চেন কিন্তু দেখা গেছে, তাই তো? প্রো ড্রাগ কী হয়ে থাকে, একটা কোশ্চেন দেখা গেছিলো, আমরা ইম্পর্টেন্ট একটা লাইন বলেছিলাম। কী লাইন বলেছিলাম? এক্সেপ্ট ক্যাপ্টোপ্রিল অ্যান্ড লিসনোপ্রিল, অল এসি ইনহিবিটার আর প্রো ড্রাগ। লাইনটা ভালো করে মনে রাখবে, এমসিকিউর কাজে লাগে। তার সাথে সিম্প্যাথিক ইনহিবিটার, বিটা অ্যাড্রিনার্জিক ব্লকার, প্রোপ্রানল, মেটোপ্রোলল, অ্যাটিনল ইউজ করা হয়। আলফা আর বিটা একসাথে আছে, ল্যাবিটলল, কার্বিডলল, এইমাত্র দেখলাম। আলফা অ্যাড্রিনার্জিক ব্লকার প্রায়াজোসিন, ট্যারাজোসিন, ডক্সাজোসিন, ফ্যান্টলামাইন। সেন্ট্রালি সিম্প্যাথোলাইটিক, ক্লোরিডিন, মিথাইল ডোপা, এদেরকে ইউজ করা হয় থাকে অ্যাজ অ্যান অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ফর প্রপার ওয়েটিং অফ সলিড বাই লিকুইড, দ্য কন্ট্যাক্ট অ্যাঙ্গেল শুড বি নিয়ারলি। প্রপার ওয়েটিং হতে গেলে কী হতে হবে? ওয়েটিং অ্যাঙ্গেল 0 ডিগ্রি হতে হবে, তবে কমপ্লিট। অপশান এ ওয়েটিং বলতে যেটা একটা ফিল্ম প্রডিউস হয় ওভার সলিড, যাদের হাই অ্যাফিনিটি থাকে বিটুইন লিকুইড অ্যান্ড সলিড, বুঝলো, সেটাকে ওয়েটিং বলা হয়। যেটা যদি 0 ডিগ্রি হয়ে থাকে তাহলে হয়ে থাকে কমপ্লিটলি ওয়েট, কমপ্লিটলি ওয়েট। আর যদি হয়ে থাকে 90 ডিগ্রি তাহলে হবে পার্সিয়ালি।
ওয়েট। আর যদি 180 ডিগ্রি হয়ে থাকে তাহলে কী হবে? নট ওয়েট। এই ওয়েট ভেরিয়াস টেস্ট পারফর্ম করা, এই ওয়েটিং অ্যাবিলিটি মেজারমেন্ট করার জন্য, তার মধ্যে ইম্পর্ট্যান্ট একটা টেস্ট হচ্ছে ড্রাফট টেস্ট। এমসের কোশ্চেন পেপারে দেওয়া গেছিলো ড্রাফট টেস্ট। এই ড্রাফট টেস্ট হচ্ছে ইম্পর্ট্যান্ট ওয়েটিং অ্যাঙ্গেল মেজারমেন্ট করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট টেস্ট। বুঝলো? আরও অনেক টেস্ট আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাফট টেস্ট ওয়েটিং অ্যাঙ্গেল মেজারমেন্ট করার জন্য। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যা যাক। পেনিসিলিন ইজ অবটেন ফ্রম। পেনিসিলিন একটা বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম, মনোপেনাম অলরেডি ডিসকাস করেছি। তোমরা যারা এখনও পেনিসিলিন বা বিটা ল্যাকটাম গ্রুপের লেকচার দেখো না, তারা ডেসক্রিপশান বা আমি এখানে লিঙ্ক অ্যাড করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আমরা কমপ্লিট থিওরি ডিসকাস করেছি। তো সেখানে পেনিসিলিন দেখেছিলাম, যেটা একটা বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক। ডিসকভার কে করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং। তাই তো? কোথা থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়? ফাঙ্গাস থেকে পাওয়া যায়। ফাঙ্গাস মানে হচ্ছে মোল্ড। অপশান এ। কোন ফাঙ্গাস বা কোন মোল্ড থেকে পাওয়া যায়? পেনিসিলিয়াম নোটেটাম। আর সবচেয়ে বেশি পাওয়া যায় পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে। হাই ইল্ড ক্যাপাসিটি, বুঝলো? হাই ইল্ড ক্যাপাসিটি হচ্ছে পেনিসিলিয়াম ক্রাইসোজেনামের। আর ন্যাচারাল সোর্স হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম, যেটা সবার প্রথম ওখান থেকে পাওয়া গিয়েছিল। ফাঙ্গাস বা মোল্ড থেকে পাওয়া যায়, যেখানে বিটা ল্যাকটাম রিং প্রেজেন্ট থাকে, তাই তো? তার সাথে থায়াজোলিডিন রিং প্রেজেন্ট থাকে। বিটা ল্যাকটাম রিংকে বিটা ল্যাকটামেজ এনজাইমরা ব্রেকডাউন করে দেয়। তো তোমরা ডিটেলস লেকচারটা দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে মেকানিজম ডিসকাস করা আছে। কি বলেছে? এর মেকানিজম কি? ইন্টারফেয়ার উইথ সিনথেসিস অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস প্রসেসকে কি করে? ইনহিবিট করে দেয়। কি করে? সেল ওয়াল কী করে তৈরি হয়? ব্যাকটেরিয়াল সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি হয়। পেপটাইডোগ্লাইকেন আবার নাম আর নাক দিয়ে তৈরি হয়। নামের ফুল ফর্ম এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, নাক বলতে এন অ্যাসিডে গ্লুকাসামাইড। তো ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হচ্ছে পেপটাইডোগ্লাইকেন দিয়ে। ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন যে ব্যাকটেরিয়াল সেল ওয়াল কম্পোস্ট অফ পেপটাইডোগ্লাইকেন, অ্যান্সার হবে। সেই পেপটাইডোগ্লাইকেন তৈরি হয় নাম নাগের মধ্যে বন্ড তৈরি করে। নাম আর নাক গ্লাইকোসাইডিক লিঙ্ক থাকে এদের মধ্যে, এরমভাবে। আবার এই নামেও ক্রস লিঙ্কিং থাকে। ট্রান্সপেপটাইডেজ বলে একটা এনজাইম, দেখো এই যে নাম না ফর্মড ক্রস লিঙ্কিং বাই ট্রান্সপেপটাইডেজ এনজাইম, এই যে ক্রস লিঙ্কিং তৈরি করছে এদের মধ্যে, এই ক্রস লিঙ্কিং তৈরি করতে একটা এনজাইম কাজ করে, সেই এনজাইমটার নাম হচ্ছে ট্রান্সপেপটাইডেজ এনজাইম। এই ট্রান্সপেপটাইডেজ এনজাইমের মধ্যে একটা বাইন্ডিং সাইট প্রেজেন্ট থাকে, পেনিসিলিন বাইন্ডিং সাইট। চলো, এখানেই বাইন্ড হয় পেনিসিলিন ড্রাগটা। তো এই ট্রান্সপেপটাইড এনজাইম যখন নাম নাগের মধ্যে ক্রস লিঙ্কিংটাকে কী করে? আরও স্ট্রং করে, স্ট্রেংথ প্রোভাইড করে, স্টেবিলিটি প্রোভাইড করে, রিজিডিটি প্রোভাইড করে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটাকে। বুঝা গেল? এরপর তাহলে পেপটাইডোগ্লাইকেন স্ট্রং হচ্ছে, রিজিডিটি হচ্ছে, ব্যাকটেরিয়াল সেল ওয়ালের স্ট্রাকচার প্রপার মেনটেন হচ্ছে। তো ব্যাকটেরিয়াকে মারতে গেলে কী করতে হবে? তাহলে এই সেল ওয়ালটাকে ড্যামেজ করতে হবে। তার জন্য পেনিসিলিন কী করে? এই ট্রান্সপেপটাইডেজ এনজাইমটাকে ইনহিবিট করে। এখানে একটা বাইন্ডিং সাইট থেকে, যেটাই বললাম এইমাত্র, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, সেখানে বাইন্ড হয়, পেনিসিলিন বাইন্ডস উইথ পিভিপি অ্যান্ড ইনহিবিট ট্রান্সপেপটাইডেজ, এই এনজাইমটাকে ইনহিবিট করে, সো দ্যাট ক্রস লিঙ্কিং ডাস নট টেক প্লেস। যদি ক্রস লিঙ্কিং না হয় তাহলে কী হবে? পেপটাইডোগ্লাইকেনটা উইক হবে, আর পেপটাইডোগ্লাইকেন সেল ওয়ালের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। সেল ওয়াল তখন ড্যামেজ হতে শুরু করবে, সেল লাইসিস হবে, ব্লাস্ট হবে, সেলের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট এন্ট্রি করতে শুরু করবে, ব্লাস্ট হয়ে যাবে, ড্যামেজ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। Clear mechanism? Thus, beta-lactam antibiotic, including penicillin antibiotic, are bactericidal in nature, also narrow spectrum antibiotic. Clear? Narrow spectrum. এরা সবচেয়ে বেশি কাজ করে গ্রাম পজিটিভের ক্ষেত্রে, গ্রাম নেগেটিভের ক্ষেত্রে ফাংশন করে, বাট ততটা নয়, কম ফাংশন করে। নেক্সট question number 54. 60 gram NaOH dissolved in 100 ml water. What is the normality of solution? সলিউশনের তাহলে নর্মালিটি কত হবে? এই নর্মালিটি রিলেটেড ম্যাথ কিন্তু অলরেডি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে ডিসকাস করেছি। তো এই নর্মালিটি ম্যাথ কিন্তু আসে এক্সামে, তো তোমরা প্র্যাকটিস করতে শুরু। আমরা ফার্মাসিউটিক্সে যে সমস্ত ম্যাথ আসে ইম্পর্টেন্ট,
অলরেডি একটা ভিডিও করেছে যেখানে অনেক ম্যাথ ইনক্লুড করা আছে, প্র্যাকটিস সেটও দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওটা থেকে নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারো। তো এই নর্মালিটি রিলেটেড ম্যাথ অলরেডি রিলেটেড কোশ্চেন পেপারে দেখা গেছে অলরেডি প্রিভিয়াস ইয়ারে। তো কি করে ক্যালকুলেট করতে হয়? তো নর্মালিটি মানে আমরা কি জানি? নর্মালিটি মানে হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট ডিভাইড বাই কি ভলিউম অফ সলিউশন ইন লিটার। ভলিউম অফ সলিউশন ইন লিটার। এখানে সলিউটকে দিয়েছে NaOH, তাই তো? তাহলে সলিউট কে আছে? সলিউট প্রেজেন্ট আছে NaOH। তাহলে ওয়েট অফ সলিউট কত দিয়েছে? ওয়েট অফ সলিউট কত দিয়েছে? 60 গ্রাম। ক্লিয়ার? তো গ্রাম ইকুইভ্যালেন্ট মাস বার করতে হবে। তো গ্রাম ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করার থিওরি কি? গ্রাম ইকুইভ্যালেন্ট মাস কি করে ক্যালকুলেট করে? ক্যালকুলেট করে মলিকিউলার মাস ডিভাইড বাই চার্জড আয়ন। এখানে সলিউট কে দিয়েছে NaOH। NaOH এর মলিকুলার মাস কত? NaOH এর মলিকুলার মাস সোডিয়ামের কত? 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। কত হচ্ছে? 16 একে 17, 17 আর 23 40। আর চার্জ আয়ন কত? 1। NaOH ভেঙে গেলে কি তৈরি হবে? Na আর OH দুটো একটা একটা করে তৈরি হচ্ছে, তো এক। সবসময় এক নয় কিন্তু, দেখো H2SO4 ধরো আমরা দিলাম, সেখানে চার্জ আয়ন কত হবে? 2H প্লাস SO4 2 মাইনাস। হাইড্রোজেন একটা, SO4 এর চার্জ কত? দুটো। SO4 তৈরি হয়েছে কটা? একটা। আর H প্লাস তৈরি হয়েছে কটা? দুটো। মানে এখানে 2 আর এখানেও 2। তাহলে এখানে চার্জ কিন্তু 2 হবে, তো এখানে কিন্তু 1, তাই আমি 1 লিখলাম। ক্লিয়ার? মনে রাখবে ভালো করে। তো 40। তো গ্রাম ইকুইভ্যালেন্ট মাস কত বেরালো? 40 বেরালো NaOH এর। এখানে আসো তাহলে। এবারে 40 বেরালো গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। এই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট, এইটাকে ডিনোট করা হয় কি দিয়ে? এটাকে লেখা হয় ওয়েট অফ সলিউট ডিভাইড বাই গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। আর কি দিয়েছে নিচে? কি আছে তাহলে? ভলিউম অফ সলিউশন। এই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউটটাকেই লেখা হয় ওয়েট অফ সলিউট বাই গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। তো এখানে এটা লিখে দিলাম। তো আর নিচে তাহলে কি রয়ে গেল? যেটা ছিল ভলিউম অফ সলিউশন ইন লিটার, কিন্তু ইন লিটার। ওয়েট অফ সলিউট কত? ওয়েট অফ সলিউট 60। আর গ্রাম ইকুইভ্যালেন্ট মাস এইমাত্র ক্যালকুলেট করলাম 40। ভলিউম অফ সলিউশন লিটার, এখানে 100 ml দিয়েছে। 1000 ml সমান কত? 1 লিটার হয়ে থাকে। তাহলে 100 ml সমান 100 বাই 1000 কত হচ্ছে? 1/10 লিটার। তাহলে 1/10 এখানে লিখে দিলাম। তখন কী হবে? 10টা উপরে যাবে। 40 কাটাকাটি করলে কত হচ্ছে? 4 1 4, 4 5 20, 15। তাহলে 15 নর্মাল। কোন অপশান আছে? অপশান বি। ক্লিয়ার? তাহলে অপশান বি 15 নর্মাল। এই সলিউশনটা যে আছে তার নর্মালিটি তাহলে কত হবে? 15 নর্মাল হয়ে থাকবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, রেসিডিউ রিমেনিং আফটার এক্সট্রাকশন ইজ কল্ড। এক্সট্রাকশন প্রসেস, এটা ইউনিট অপারেশন বলা হয়। সেই এক্সট্রাকশন প্রসেসে যে রেসিডিউ রিমেনিং পড়ে থাকে যেটা, তাকে কী বলা হয়? মার্ক বলা হয়।
অপশান সি মার্ক, MARC, নট MARK, এর মার্ক মানে নাম্বার হয়ে গেল, MARC, অপশান সি। আচ্ছা, এক্সট্রাকশন প্রসেস, এক্সট্রাকশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ট্রিটমেন্ট অফ দ্য প্ল্যান্ট অর অ্যানিম্যাল টিস্যু উইথ সলভেন্ট whereby the medicinally active constitute are dissolved and most of inert matter remain undissolved। বুঝলো, মেন সাবস্ট্যান্সকে এইভাবেই তৈরি করে নেওয়া হয়, যেখানে কেউ এটা একটা ইউনিট অপারেশন। কিন্তু দ্য সলভেন্ট যেটাকে ইউজ করা হয় এক্সট্রাকশন প্রসেস, তাকে বলা হয় মেন স্ট্রাম। আর ইনার্ট ইনসলভেবল ম্যাটেরিয়াল দ্যাট রিমেন্স আফটার এক্সট্রাকশন কল্ড মার্ক, যেটা আমাদের কোশ্চেনে ছিল। ভেরিয়াস প্রসেস পাওয়া যায় এক্সট্রাকশন প্রসেসে, ইনফিউশন, ম্যাসিডেশন, ডাইজেশন, ডিককশন, পার্কুলেশন। আমরা সিউটিক্সে স্টাডি করব, দেন আরও ডিটেলসে এদের সম্পর্কে পড়ব। দ্য ভেরিয়াস প্রিপারেশন prepared by using one of the above method are infusion, decoction, spirit, elixir, etc. Their preparation are commonly known as glanicals। previous year question paper। চলো এখান থেকে প্রতিটা জায়গাতে আরও কোশ্চেন দেখা যায়, তো একটা কমপ্লিট চ্যাপ্টার, তো সমস্ত কিছু এখানে ডিসকাস করা যাবে না, বাট ইন জেনারেল এই মার্ক, মেনস্ট্রাম আর এক্সট্রাকশনের কাজ কি, আর এই গ্ল্যানিক্যালস, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। লিস্ট অফ ডিজিজ অ্যান্ড এলিমেন্ট হুইচ এ ড্রাগ মে নট পারপার টু প্রিভেন্ট অর কিওর অর মেক ক্লেম টু প্রিভেন্ট or cure under the drug and cosmetic rules 19.5 is given under। কোনো ডিজিজ বা এলিমেন্ট যেটাকে কিওর নট প্রপার প্রিভেন্ট, যেটাকে প্রিভেন্ট বা কিওর করা পসিবল নয়, কিন্তু ক্লেম করা হয় যে সেটাকে প্রিভেন্ট করা যাবে, কিওর করা যাবে, তো সেই ধরনের জিনিসকে কিসে রাখা হয়? শিডিউল যে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। শিডিউল এস, শিডিউল এস ফর কি? স্ট্যান্ডার্ড ফর কসমেটিক। শিডিউল এম, শিডিউল এম ফর জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসকে রাখা হয় শিডিউল এম এর আন্ডারে, তাই তো। এম এর অনেক টাইপ আছে, যেমন M1 হয়ে থাকে, M2 হয়ে থাকে, M3 হয়ে থাকে। M1, M2, M3। M1 ফর জিএমপি হোমিওপ্যাথি, M2 গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস ফর কিসের জন্যে? কসমেটিক্স। আর M3 জিএমপি ফর মেডিকেল ডিভাইস। ক্লিয়ার? আর M1 হোমিওপ্যাথি জিএমপি। আর যদি বলে আয়ুর্বেদিক সিদ্ধা উনানি, সেখানে জিএমপি, সেটা কিন্তু শিডিউল টি এর আন্ডারে পড়ে। আর শিডিউল এ জিএমপি ফর কসমেটিক M2, শিডিউল এস কিন্তু স্ট্যান্ডার্ড ফর কসমেটিক। আর স্ট্যান্ডার্ড ফর মেডিকেল ডিভাইস তখন কোথায় এসে থাকে? স্ট্যান্ডার্ড ফর মেডিকেল ডিভাইস শিডিউল R1। আর শিডিউল আর এ কী হয়ে থাকে? কন্ডোমস, রাবার, ল্যাটেক্স, মেডিকেল কন্ট্রাসেপটিভ, সেগুলো শিডিউল আর এর আন্ডারে পড়ে। ক্লিয়ার? আর শিডিউল কে এর আন্ডারে কে পড়ে? শিডিউল কে এর আন্ডারে কি পড়ে? এক্সামটেড অ্যান্ড ফ্রম প্রভিশন রিলেটেড টু ম্যানুফ্যাকচারিং অফ ড্রাগস, শিডিউল কে এর আন্ডারে পড়ে। এই শিডিউল এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, প্রতি ইয়ারে জিলেটে একটা দুটো এই শিডিউল থেকে কোশ্চেন আসে। আচ্ছা, ফ্যামিলি ডট প্রসিডিওর ইজ ইউজ টু ট্রিটমেন্ট অফ ডটস থেরাপি। ডটস থেরাপি আমরা কোথায় দেখেছি? টিবি ট্রিটমেন্ট করার জন্য, টিউবারকিউলোসিস, তাই তো। ডটস থেরাপি ডাইরেক্ট অবজার্ভ ট্রিটমেন্ট, শর্ট কোর্স। আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ কমপ্লিট প্যাথোলজি, ম্যানিফেস্টেশন, সিমটমস, টাইপস, ড্রাগ ট্রিটমেন্ট, ডটস থেরাপি, ড্রাগ ক্লাসিফিকেশান, তাদের মেকানিজম, অ্যাডভার্স এফেক্ট, সমস্ত কিছু আমরা কমপ্লিট করেছি। তোমরা ডিটেলস লেকচার দেখতে চাইলে আমরা এখানে লিঙ্ক অ্যাড করে দেবো, সেখান থেকে তোমরা ক্লিক করে দেখতে পারো, বা ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। সেখানে আমরা দেখেছি ডটস থেরাপি টিউবারকিউলোসিস, যেটা একটা কমিউনিকেবল ডিজিজ, ড্রপলেটের থ্রুতে ইনফেকশন ছড়িয়ে যায় একটা পার্সন থেকে অ্যানাদার পার্সনে।
তাই তো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কজ করে এই টিবি। যেখানে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন বিভিন্ন ড্রাগ ইউজ করা হয়। ফার্স্ট লাইন থেকে আইসোনাজাইড, রিফাম্পিসিন, স্টেপটোমাইসিন, ইথামবিউটল ড্রাগদের ইউজ করা হয়। সেই টিবিতে প্রাইমারি ইনফেকশন কোথায় হয়ে থাকে? লাংসে হয়ে থাকে, এবং সেকেন্ডারি ইনফেকশন পরবর্তীতে সেটা বোন থেকে শুরু করে আদার্স পার্টে ছড়ে যায়। সেই টিবিকে কন্ট্রোল করার জন্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, তার নাম ডটস থেরাপি। সেই ডটস থেরাপি লঞ্চড 1997। ডটস, যার ফুল ফর্ম ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, ইজ এ স্ট্র্যাটেজি ফর টিউবারকিউলোসিস ট্রিটমেন্ট দ্যাট ইনভলভস ডাইরেক্ট অবজারভেশন অ্যান্ড শর্ট কোর্স। ডাইরেক্ট অবজারভেশন আন্ডার কী কী আছে? হেলথ কেয়ার ওয়ার্কার্স অর ট্রেন্ড অবজার্ভড ওয়াচ পেশেন্ট টেক দেয়ার মেডিকেশন। যারা হেলথ কেয়ার ওয়ার্কার্স আছে বা ট্রেনার্স আছে, তারা কি করবে? যাদের টিবি হয়েছে তাদেরকে ডাইরেক্ট অবজারভেশন আন্ডারে রাখবে, যে তারা ঠিকঠাক টাইমে মেডিসিন নিচ্ছে কি না, তাদের কিওর রেট কতটা হয়েছে, কত পেশেন্ট কিওর হয়েছে, কত বাকিরা কোন কন্ডিশনে আছে, পুরো টিবি হওয়ার থেকে টিবি ভালো হওয়া অবধি তাকে কন্ট্রোল আন্ডারে রাখা। আর স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রসিডিওর যে রেজিমেন্ট আছে, আমরা লেকচারটা দেখো, মেন লেকচার, সেখানে দেখতে হবে সে রেজিমেন্ট, যে সমস্ত ড্রাগ আছে কতদিনের জন্য খেতে হবে, সে সমস্ত স্ট্যান্ডার্ড রেজিমেন্ট তাদেরকে প্রোভাইড করা। আর টিবি ইনফেকশান করার জন্যে মানে বন্ধ করার জন্যে কোন ভ্যাকসিন দেওয়া হয়? বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, তাই তো? বিসিজি টিউবারকিউলোসিস কন্ট্রোল করার জন্য দেওয়া হয়, ইন্টারডার্মালি দেওয়া হয় বিসিজি ভ্যাকসিন, যা কোল্ড টেম্পারেচার 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করা হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এর গোলস কি? এনশিওর অ্যাডারেন্স, ইমপ্রুভ ট্রিটমেন্ট কমপ্লেন্স রেট, রিডিউস রেজিস্ট্যান্স, যাতে মিনিমাইজ করা যায় ড্রাগ রেজিস্ট্যান্স টিবিতে, কিওর টিবি, এফেক্টিভ ট্রিটমেন্ট টিবি পেশেন্ট, যাতে টিবি পেশেন্টদের জলদি তারা রিকভার করতে পারে, এবং রিকভারি রেটও যেন বেশি হয়, এবং ড্রাগ রেজিস্ট্যান্স যাতে না হয়ে যায়, তার জন্য একটা রেজিমেন্ট ফলো করা হয়। ড্রাগ রেজিমেন্ট, দেখো ঠিক আছে, ড্রাগ রেজিমেন্ট, স্ট্যান্ডার্ড রেজিমেন্ট, এই কারণে স্ট্যান্ডার্ড রেজিমেন্ট ফলো করা হয়। বুঝে গেল? নেক্সট কোয়েশ্চেন, 1 gram is equal to 15.432 GR। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া হয়েছে, যেখান থেকে বেশি কোশ্চেন দেখা যায়, যেমন 1 gram 15.432 গ্রেনস, 1 scropial is 20 grains, 1 dram is 16 grains, 1 ounce 480 grains, 1 pound 5760 grains, 1 drops 0.606 ml, 1 ml is equal to 15 drop, 1 teaspoonful 4 ml, 1 dessert spoonful 8 ml, 1 tablespoonful 15 ml, 1 fluid ones 30 ml, 1 wine glass full 60 ml, 1 granule 160 fluid ones, 1 quaz 40 fluid ones। এরকম ভ্যালু অনেক আছে, কিন্তু এই বেছে বেছে এই কটা তোমাদের জন্য প্রেজেন্ট করা হয়েছে। এই কটা যদি মনে রাখতে পারো, সমস্ত এক্সাম ক্লিয়ার হয়ে যাবে। প্রায় এক্সাম এগুলোই বারবার রিপিট হয়, বাকিও বাই চান্স অন্য আসতে পারে, কিন্তু বেশিরভাগ কোশ্চেন বেশিরভাগ জায়গাতে রিপিটেশন হিসাবে এগুলোই বেশি দেখা গেছে। নেক্সট, one of the following one of the official standard for uncoated tablet as per IP। ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে অফিসিয়াল যে টেস্ট আছে, সেটা একটা হচ্ছে ফায়ারবিলিটি টেস্ট। ফায়ারবিলিটি টেস্ট হচ্ছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ফার্মাকোপিয়া অফিসিয়াল টেস্ট। আমরা ফার্মাকোপিয়া পড়েছি, যেখানে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কোশ্চেন পেপারে ফার্মাকোপিয়া থেকে কোশ্চেন দেওয়া গেছে, ফার্মাকোপিয়া কোন সালে পাবলিশড হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যত ফার্মাকপি আছে, লেটেস্ট 2022 এডিশন, বা কোন ভলিউম, কত নম্বর ভলিউম আছে কোন এডিশনে, এ সমস্ত কোশ্চেন ফার্মাকোপিয়া থেকে কিন্তু অলরেডি জেলেটে দেখা গেছে। সেখানে আমরা ডিসকাস করার সময় বলেছিলাম এই কোশ্চেনটা, যে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ফার্মাকোপিয়া স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে ফায়ারবিলিটি টেস্ট, ট্যাবলেটের ইউনিফর্মিলিটি ইভালুয়েশন করার জন্য পারফর্ম করা হয়, যে টু পারফর্ম প্যাকেজিং, হার্ডলিং, ট্রান্সপোর্টেশন অফ ট্যাবলেট। তো ফায়ারবিলিটি টেস্টের মেন রোল হচ্ছে যে to performed packaging, handling, ট্রান্সপোর্টেশন। মানে ড্রাগ তৈরি করা হলো, ট্যাবলেট তৈরি করা হলো, সেটাকে ট্রান্সপোর্ট করতে হবে, প্যাকেজিং করতে হবে, সেই টাইমে যদি ট্যাবলেট নষ্ট হয়ে যায়, তো সেইটাকে টেস্ট করার জন্য এই ফায়ারবিলিটি টেস্ট পারফর্ম করা হয়, যেখানে কি র চেলি ফায়ার ব্লেডার ইউজ করা হয়।
রচি ফায়ারব্লেটার টেস্ট করা হয় ট্যাবলেটের কি, ট্যাবলেটের ডিউরেবিলিটি। কেন করা হয় এই, এগুলো পারফর্ম করা, এগুলো যাতে ভালো হয়, যেখানে কি ইউজ করা হয়, যেখানে ট্যাবলেট ইউজ করা হয়, কত স্পিডে ঘোরানো হয় ফাইব্রেটকে, 25 RPM স্পিডে ঘোরানো হয়, কতক্ষণ ঘোরানো হয়, 4 মিনিটস ঘোরানো হয়, 4 মিনিটের জন্য ঘোরানো হয়, মানে এক একটা সাইকেল হবে, এরকম 100টা সাইকেল হবে, টোটাল 100 টাইমস করা হবে, প্রতিটা সাইকেল 4 মিনিটের জন্য হবে এবং তার স্পিড থাকবে 25 RPM করে। ট্যাবলেটটাকে 6 ইঞ্চ ডিস্টেন্স থেকে ফেলা হয়, 6 ইঞ্চ ডিস্টেন্স থেকে ফেলা হয় ফাইব্রেট টেস্টে। এই রচি ফাইব্রেটার ইউজ করা হয়, যেখানে পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয়, যে পার্সেন্টেজ অফ ফাইব্রিলিটি, প্রথমে যে ইনিশিয়াল ওয়েট যেটা থাকবে তার সাথে যে ফাইনাল ওয়েট ডিভাইড বাই ইনিশিয়াল ওয়েট করে দিয়ে যদি আমরা 100 দিয়ে মাল্টিপল করে দিই তাহলে যেটা পাবো সেটাই পার্সেন্টেজে ক্যালকুলেট হয় এটা। ক্লিয়ার? নেক্সট question number 6, the care index of powder is 10% than the type of powder flow, যদি 10% চেয়ে বেশি হয় তাহলে যে ট্যাবলেটের ফ্লো প্রপার্টি সেটা অ্যাকর্ডিং টু কার ইন্ডেক্স কী হবে, এক্সেলেন্ট হয়ে থাকবে। এই কার ইন্ডেক্স বা আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ, এই জাতীয় জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখানে অনেক কনসেপ্ট আছে, ডেন্সিটি, ট্রু ডেন্সিটি, বার্ক ডেন্সিটি, ট্যাপ ডেন্সিটি, অলরেডি আমরা জিলেটের কোশ্চেন পেপারে ডিসকাস করেছি। তো যারা প্রতিটা এখনও জিলেটের কোশ্চেন পেপার স্টাডি করছো না, অবশ্যই প্রতিটা কোশ্চেন পেপারকে আর ডিটেলস এক্সপ্লেনেশন অবশ্যই স্টাডি করো, তোমাদেরই হেল্প হবে বাকি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। দেখো এখানে দেখতে পাচ্ছি 5 থেকে 15-র মধ্যে থাকলে এক্সটেন্ড, ওখানে ভ্যালু কত দিয়েছিল 10, 5 আর 15 10-এর মধ্যেই পড়ছে তো এক্সটেন্ড। যেরকম 12 থেকে 16-এর মধ্যে হলে গুড, 18 থেকে 21-এর মধ্যে হলে ফেয়ার, 23 থেকে 28-এর মধ্যে হলে স্লাইটলি পুয়ার, 28 to 35 পুয়ার, 35 to 48 ভেরি পুয়ার, 40-এর বেশি হয়ে গেলে এক্সট্রিমলি পুয়ার। এটা কার ইন্ডেক্সের ভ্যালু। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, স্টাডি অফ ফাঙ্গি। স্টাডি অফ ফাঙ্গি কী বলা হয়, মাইকোলজি। অপশান সি ইজ দ্য রাইটার। ফাঙ্গাসের সেল ওয়াল কী দিয়ে তৈরি হয়, চিটিন। প্রিভিয়াসের কোশ্চেন, গ্লুক্যান্স দিয়ে তৈরি হয় ফাঙ্গাসের সেল ওয়াল। ফাঙ্গাস কি একটা ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক? ইউক্যারিওটিক, মানে মাল্টিপল সেল পেন থাকে এখানে, ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক সেল। স্টাডি অফ ফাঙ্গা কি, ফাঙ্গি কি আমরা যেখানে করি ফাঙ্গাস নিয়ে স্টাডি করা তাকে বলা হয় মাইকোলজি। সেরকমই স্টাডি অফ, এবং কিছু স্টাডি দিয়ে কিছু কোশ্চেন আমরা ডিসকাস করে নিই, যেটা কোশ্চেনে দেখা যায়। স্টাডি অফ ব্লাড সার্কুলেশন। স্টাডি অফ ব্লাড সার্কুলেশন কি বলা হয়, স্টাডি অফ ব্লাড সার্কুলেশন অ্যাঞ্জিওলজি। স্টাডি অফ ব্যাকটেরিয়া কি বলা হয়, ব্যাকটেরিওলজি। স্টাডি অফ ব্লাড সার্কুলেশন অ্যাঞ্জিওলজি। স্টাডি অফ সেল বা সেল অর্গানিলস নিয়ে স্টাডি করা কি বলা হয়, সাইটোলজি। স্টাডি অফ ব্লাড ডিসঅর্ডার, এটা ব্লাড সার্কুলেশন, যদি বলে ব্লাড ডিসঅর্ডার সেটাকে কি বলা হবে, হেমাটোলজি। হেমাটোলজি। স্টাডি অফ টিস্যুকে কি বলা হয়, হিস্টোলজি। স্টাডি অফ বোন, অস্টিওলজি। ইম্পর্টেন্ট এগুলো। স্টাডি অফ ভাইরাস কি বলা হয়, ভাইরোলজি। স্টাডি অফ ড্রাগ টক্সিসিটি, হার্মফুল এফেক্ট, টক্সিসিটি, ড্রাগ টক্সিসিটি স্টাডি করা হয় কি বলা হয়, টক্সিকোলজি। ক্লিয়ার? তো এই জাতীয় কিছু কোশ্চেন স্টাডি অফ দিয়ে কোশ্চেন এক্সামে দেখা যায়, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে কোন স্টেটমেন্টটা এখানের মধ্যে ট্রু। ভ্যাকসিন কি,
একটা অ্যান্টিজেন প্রিপারেশন। এটা কি করে? অ্যান্টিজেন প্রিপারেশন প্রোভাইড করে অ্যাক্টিভ ইমিউনিটি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্টিজেন প্রিপারেশন যেটা কি প্রোভাইড করে? অ্যাক্টিভ ইমিউনিটি প্রোভাইড করে থাকে ভ্যাকসিন। যেটা মানে ব্যাকটেরিয়া বা বিভিন্ন অ্যান্টিজেন মানে কি, যেটা বাইরের জিনিস তাকে অ্যান্টিজেন বলা হয়। তো সেই জাতীয় জিনিস থেকে তৈরি হয় ভ্যাকসিন। ভ্যাকসিন আমাদের কি করে? অ্যাক্টিভ ইমিউনিটি প্রোভাইড করে। আর অ্যাকুয়ার্ড ইমিউনিটি কোথা থেকে প্রোভাইড করা যায়? সেরা থেকে। ক্লিয়ার? আর এই যে ফ্লো চার্টটা দেখতে পাচ্ছি, এখান থেকে বিভিন্ন কোশ্চেন দেখা যায় যে কিল ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন, যে বললাম যে অ্যান্টিজেন প্রিপারেশন, সেই অ্যান্টিজেনটা হতে পারে কিল হতে পারে বা লাইভও থাকতে পারে। যখন কিল্ড তাকে ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন বলা হয়, যেমন ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে। ব্যাকটেরিয়াল কী কী আছে? টাইফয়েড, কলেরা, হুপিং কাপ যাকে বলা হয়, পার্থোসিস। প্রিভিয়াস এর কী কোশ্চেন পেপার দেখা গেছিলো যে হুপিং কাপ, পার্থোসিস কোন ইনফেকশন দ্বারা দেখা যায়? ডবলেট ইনফেকশনের থ্রুতে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, প্লেগ, ভাইরাল পলিওমিয়েলিটিস ভ্যাকসিন, আইপিভি, ইন্টারমাসকুলার সাল্ক। এই সাল্ক ভ্যাকসিন যেটা কিল্ড পোলিও ভ্যাকসিন, যেটা ইনজেক্টেড করা হয়, ইন্টারমাসকুলার ইনজেক্ট করা হয়। আর লাইভ ব্যাকটেরিয়াল ভ্যাকসিন বিসিজি, যেটা এইমাত্র দেখলাম টিউবারকুলোসিসে দেওয়া হয়, ব্যাসিলাস, ক্যালমেট, গুয়ারিন আর টাইফয়েড। আর ভাইরাল এই যে পোলিওমাইলিটিস, যেটা হচ্ছে স্যাবিন লাইভ ভ্যাকসিন। আর স্যাল্ক হচ্ছে কিল ভ্যাকসিন। স্যাল্ক দেওয়া হয় ইন্টারমাসকুলারলি, স্যাবিন দেওয়া হয় ওরালি, ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। তার সাথে মাম্পস, মিজেলস, রুবেলা, ভ্যারিসিলা, যেটাকে চিকেন পক্স বলা হয়, এগুলো সবাই ভাইরাল ভ্যাকসিন। আর টক্সয়েড, টিটেনাস, ডিপথেরিয়া, তাদেরকে বলা হয় টক্সয়েড প্রিপারেশন। ক্লিয়ার? ইম্পর্টেন্ট টক্সয়েডকে কী বলা হয়? টক্সয়েড অ্যান্টিজেন, যেটা একটা অ্যাজ অ্যান্টিজেন প্রিপারেশন। ইম্পর্টেন্ট এই চারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বিভিন্ন কোশ্চেন দেখা যায়। লাইভ এক্সাম্পেল, অ্যাটেনুটের এক্সাম্পেল, কিল ভ্যাকসিনের এক্সাম্পেল। আবার অনেক সময় ভাইরাস না ব্যাকটেরিয়া এভাবে মেনশনও করে দেয়, সেক্ষেত্রে আরও একটু টাফ হয়ে যায়। বিসিজি ভ্যাকসিনটা তো সবচেয়ে বেশি রিপিটেডেড কোশ্চেন। তার সাথেই ওরাল পোলিও ভ্যাকসিন, স্যাবিন, সাল্ক, কোনটা ওরাল পোলিও ভ্যাকসিন, কোনটা আইএম দেওয়া হয়, কোনটা ওরালি দেওয়া হয়, কোনটা লাইভ, কোনটা কিল্ড, মানে পোলিও ভ্যাকসিনের কোনটা লাইভ, কোনটা কিল্ড, এইগুলো বেশি কমন হিসাবে দেখা যায় পরীক্ষায়। ক্লিয়ার? তো এই চারটা ভালো করে গো থ্রু করে নেব। নেক্সট কোশ্চেন, নিন হাইড্রিন রিয়াকশন ইজ স্পেসিফাইড ফর। নিন হাইড্রিন রিয়াকশন, নিন হাইড্রিন কিসের জন্য করা হয় পারফর্ম? প্রোটিনের টেস্ট। তো এখানের মধ্যে গাবা কি প্রোটিন, ডোপামিন কি প্রোটিন, স্টেরিক অ্যাসিড কি প্রোটিন, স্টিয়ারিক অ্যাসিড তো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেখানে 18 কার্বন কম্পাউন্ড পেন থাকে। গাবা, ডোপামিন, এরা কি? এরা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এই ডোপামিনের পরিমাণ কমে গেলে পার্কিনসন ডিজিজ দেখা যায়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, পার্কিনসন একটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, 2024-এর কোশ্চেন পেপারে দেখা গেছে। গাবা, যার ফুল ফর্ম কি? গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। তো পড়ে হলো একটা অ্যালানিন কি? নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিড পরপর লিঙ্কেজ হয়ে কি তৈরি করে? পেপটাইড বন্ডের দ্বারা লিঙ্ক হয়ে প্রোটিন তৈরি করে। আর প্রোটিনের আইডেন্টিফিকেশন টেস্ট হচ্ছে নিন হাইড্রিন টেস্ট, তাই তো? প্রোটিন এখানে কি থাকে? প্রোটিনের মধ্যে পলিমার প্রেজেন্ট থাকে। এল আলফা অ্যামাইনো অ্যাসিড, কোশ্চেন এল আলফা না ডি আলফা, এরকম কোশ্চেন জিজ্ঞেস করে। তো এল আলফা অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের মধ্যে প্রেজেন্ট থাকে। এল আলফা অ্যামাইনো অ্যাসিডের কি? পলিমার হয়ে থাকে প্রোটিন, পলিমার অফ এল আলফা অ্যামাইনো অ্যাসিড। যেখানে ফ্রি অ্যামাইনো গ্রুপ প্রেজেন্ট থাকে লেফট সাইডে, যেখানে ফ্রি অ্যামাইনো গ্রুপ যেটা প্রেজেন্ট থাকে কোন সাইডে? লেফট সাইডে। আর ফ্রি কার্বক্সিলিক গ্রুপ কোথায় প্রেজেন্ট থাকে? রাইট সাইডে। মানে এরা কাইরাল হয়ে থাকে। যদি এটা আমরা কার্বন ধরি, একটা এইচ, অ্যামাইনো অ্যাসিডের যে স্ট্রাকচার COOH NH2 আর দেখো একটা কার্বনের চারদিকে চারটে ডিফারেন্ট কম্পোনেন্ট। তো সেই কারণে
এটা হচ্ছে গিয়ে অপটিক্যাল আইসোমারিজম কজ করে, কিন্তু কেবলমাত্র গ্লাইসিন এই অপটিক্যাল আইসোমারিজম শো করে না, বাকি সমস্ত অ্যামাইনো অ্যাসিড শো করে। কারণ গ্লাইসিন হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম। গ্লাইসিন হয়ে গেলে কী হবে, গ্লাইসিন এই আর এর জায়গায় এইচই প্রেজেন্ট থাকে, তো দুটো কমন হয়ে যাচ্ছে, তো তার জন্য গ্লাইসিন অপটিক্যাল আইসোমারিজম কজ করে না, বাকি সবাই কজ করে। এরা এরকম পরপর লিঙ্কেজ দ্বারা যুক্ত হয়, যেমন একটা যদি দেখি আমরা NH2 CR1HCOOH HNHCH2COOH, এখান থেকে জল এসে বেরিয়ে যাবে, সিড এইগুলো বেরিয়ে গেলে একটা বন্ড তৈরি হবে, যে বন্ডটা কি তৈরি হবে তখন, NH2CHR1CONHCH এই দেখতে পাচ্ছি এখানে হচ্ছে CONH, এটা হচ্ছে পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ড স্টাডি করা হয় এখানে, এই বিভিন্ন টেস্টের দ্বারা পারফর্ম করা হয়। ক্লিয়ার? তো নিনহাইড্রিন টেস্ট আমাদের প্রোটিনের আইডেন্টিফিকেশান টেস্ট। প্রোটিনে প্রেজেন্ট থাকে, দেখো এখানে দেখতে হচ্ছে, দেখো লেফট সাইডে প্রেজেন্ট আছে ফ্রি অ্যামাইনো গ্রুপ এবং রাইট সাইডে কার্বক্সিল গ্রুপ প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? আর এই অ্যামাইনো অ্যাসিড থেকে বিভিন্ন কোশ্চেন দেখা যায়, যেমন যদি এই অ্যামাইনো অ্যাসিডকে স্ট্রং অ্যাসিডে দেওয়া হয়, অ্যামাইনো অ্যাসিডকে যদি স্ট্রং অ্যাসিডে দেওয়া হয়, স্ট্রং অ্যাসিড পিএইচে, তাহলে পজিটিভ চার্জ হয়। পজিটিভ চার্জ বলতে ক্যাটায়ন। আর যদি সেটাকে নেগেটিভ চার্জ তৈরি হয় কখন, যদি সেটাকে বেসিক পিএইচে দেওয়া হয়। বেসিক পিএইচে যদি দেওয়া হয় তাহলে নেগেটিভ, মানে অ্যানায়ন তৈরি হয়। আর যদি অ্যাসিডিক পিএইচে দেওয়া হয় তাহলে পজিটিভ চার্জ ক্যাটায়ন তৈরি হয়। তো আরও কোশ্চেন আছে, বাস্ট কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে ডিসকাস করে দিলাম, সুবিধা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, বিটা ক্যারোটিন বিটা ক্যারোটিন কি? প্রো ভিটামিন অফ ভিটামিন এ। ভিটামিন এর হচ্ছে প্রো ভিটামিন হচ্ছে বিটা ক্যারোটিন বলা হয়। যেখানে কোন রিং পেন থাকে ভিটামিন এর মধ্যে, বিটা আয়োনিন রিং। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ ট্রাটোজেনিক ভিটামিন। এই ভিটামিন এ হচ্ছে ট্রাটোজেনিক ভিটামিন। ট্রাটোজেনিক ভিটামিন, ট্রাটোজেনিক ভিটামিন। ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে কি হয়? নাইট ব্লাইন্ডনেস, জেরপ্থ্যালমিয়া, এই ধরনের প্রবলেম শো করে ভিটামিন এ যদি ডেফিসিয়েন্সি দেখা যায়। যার কেমিক্যাল নেম কি? কেমিক্যাল নেম রেটিনল। ভিটামিন এ, ডি, ই, কে এরা কি? ফ্যাট সলুবেল ভিটামিন। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আর ওয়াটার সলুবেল ভিটামিন, বাকি যে ভিটামিনগুলো রয়ে গেল, ভিটামিন B1, B2, B3, B5, B6, B7, B9, B12 আর ভিটামিন সি। ভিটামিন বি থেকে B12 আর ভিটামিন সি, যেটা হচ্ছে ওয়াটার সলুবেল ভিটামিন। আচ্ছা, ভিটামিন ই এর মধ্যে কোন রিং পেয়ে থাকে? বিটা আয়নিক রিং, এইমাত্র বললাম, যার কেমিক্যাল নেম কি? রেটিনল। ভিটামিন ডি স্টেরয়েডাল ভিটামিন, স্টেরয়েডাল রিং প্রেজেন্ট থাকে। উইচ অফ দ্য ফলোইং ইজ স্টেরয়েডাল ভিটামিন, এরকমও কোশ্চেন জিজ্ঞেস করে। তো ভিটামিন ডি, যার কেমিক্যাল নেম কি? ক্যালসিফেরল। ভিটামিন ই কোমেন রিং প্রেজেন্ট থাকে, যার কেমিক্যাল নেম কি? টোকোফেরল। ভিটামিন কে ন্যাপথোকুইনো রিং প্রেজেন্ট থাকে, যার কেমিক্যাল নেম কি? তিনটে টাইপের হয়ে থাকে ভিটামিন কে,
একটা হচ্ছে K1, একটা হচ্ছে K2, একটা হচ্ছে K3। K1 এর নাম হচ্ছে ফাইলোকুইনন। K2 এর নাম মেনাডিওন, মেনাকুইনন, মেনাকুইনন। আর K3 নাম হচ্ছে মেনাডিওন, যেটা সিনথেটিক, যেখানে ন্যাপথোকুইনোন রিং পেন থাকে। আর ভিটামিন B1 পাইরিমিডিন বা থায়াজল, যার কেমিক্যাল নেম কি থায়ামিন। ভিটামিন B2 রাইবোফ্লাভিন, আচ্ছা রাইবোফ্লাভিন তো কেমিক্যাল নেম হয়ে গেছে, এখানে আইসোজাইলোজিন রিং পেন থাকে। ভিটামিন B3 পাইরিডিন 3 কার্বক্সিলিক অ্যাসিড পেন থাকে, যার কেমিক্যাল নেম কি নিয়াসিন। ভিটামিন B5 অ্যামাইড বিটুইন প্যান্টোনিক অ্যাসিড বিটানালিন, কেমিক্যাল নেম কি প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B6 পাইরিডিন রিং পেন থাকে ভিটামিন B6 এর মধ্যে, যার কেমিক্যাল নেম পাইরিডক্সিন। ভিটামিন B7 এর কেমিক্যাল নেম কি বায়োটিন, যেখানে ইমিডাজোল আর থায়োফেন রিং প্রেজেন্ট থাকে। ভিটামিন B9 পেট্রিডিন পা বা গ্লুটামিক অ্যাসিড প্রেজেন্ট থাকে, যার কেমিক্যাল নেম ফলিক অ্যাসিড। ভিটামিন B12 কোলিনিং পেন থাকে, যার কেমিক্যাল নেম সায়ানোকোবালামাইন। ভিটামিন সি, যার কেমিক্যাল নেম অ্যাসকর্বিক অ্যাসিড। সবচেয়ে ইম্পর্টেন্ট রিং এর পয়েন্ট অফ ভিউ থেকে রিং হচ্ছে ভিটামিন B12, ভিটামিন B9, ভিটামিন B7, ভিটামিন B6, ভিটামিন BE, আর BED আর ভিটামিন A। এগুলো রিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে এই কটা ভিটামিন ইম্পর্টেন্ট। তার সাথে কেমিক্যাল নেম সব ভিটামিনের মনে রাখতে হবে, এবং এদের ডেফিসিয়েন্সিতে কী হয়, যেমন ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে বললাম নাইট ব্লাইন্ডনেস দেখা যায়, জেরপ্থ্যালমিয়া দেখা যায়। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে কী দেখা যায়, রিকেট দেখা যায় চিলড্রেনদের। অ্যাডাল্টের কী দেখা যায়, অস্টিওম্যালেসিয়া দেখা যায়। স্টেরাইল ভিটামিন কাকে বলা হয়, ভিটামিন এ কে বলা হয় অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়, তাই তো। ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে কী হতে পারে, ব্লিডিং ডিসঅর্ডার আসতে পারে। ভিটামিন বি যাকে থায়ামিন বলা হয় ডেফিসিয়েন্সিতে কী হতে পারে, বেরি দেখা যায়। ভিটামিন B2 রাইবোফ্লাভিন ডেফিসিয়েন্সিতে কী দেখা যায়, গ্লসিস, চিলোসিস, ডার্মেটাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। অলরেডি ডিসকাস করেছি প্রিভিয়াস ইয়ার আরও কোশ্চেন পেপারে। আর ভিটামিন B3 নিয়াসিন, প্লেগরা দেখা যায়, প্লেগরা যাকে 3D ডিজিজ বলা হয়। ভিটামিন B5 প্যান্টোথেনিক অ্যাসিড, বার্নিং ফিট সিনড্রোম দেখা যায়, ভিটামিন B5 এর ডেফিসিয়েন্সিতে দেখা যায়। ভিটামিন B6 পেরিফেরাল নিউরোপ্যাথি কজ করে, ভমিটিং কজ করে প্রেগনেন্সির সময়। আইসোনেজের সাথে কম্বিনেশনে ভিটামিন B6কেই দেওয়া হয়। বায়োটিন ভিটামিন B7 অ্যালোপেসিয়া কজ করে। ভিটামিন B9 ফলিক অ্যাসিড মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কজ করে ডেফিসিয়েন্সিতে। ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে পার্নিসিয়াস অ্যানিমিয়া কজ করে, পোস্টিওর কলম সেন্সেশন লস হয়ে যায়। ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে স্কার্বি দেখা যায়, তাই তো। কোবাল্ট কন্টেনিং ভিটামিনের এক্সাম্পল ভিটামিন B12, কোবাল্ট কন্টেনিং ভিটামিন নামের সঙ্গেই বুঝতে হচ্ছে সায়ানোকোবালামাইন, কোবাল্ট। এ সমস্ত কোশ্চেন রিপিটেড। তাছাড়া এখানে কোফ্যাক্টর থেকে অলরেডি কোশ্চেন দেওয়া গেছে, যেমন এই B6 এর কোফ্যাক্টর কি, ভিটামিন B6 PLP পাইরিডক্সাল ফসফেট। এটা কোথায় কোশ্চেন দেওয়া গিয়েছিল আমাদের, হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড থেকে হিস্টামিন সিনথেসিস করতে কোফ্যাক্টর হিসাবে এই PLP এর রোল আছে। তার সাথে হিস্টিডিন ডি কার্বক্সিলেজ এনজাইমের রোল আছে। হিস্টিডিন একটা অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে হিস্টামিন তৈরি হয়, যেখানে ইমিডাজোল রিং প্রেজেন্ট থাকে, একটা অটোকয়েডের এক্সাম্পল। ইম্পর্টেন্ট, এ সমস্ত কোশ্চেন প্রতিটা জায়গায় দেখা গেছে, তাই ডিসকাস করা, এক্সট্রা উল্টোপাল্টা পয়েন্ট নয়, এক্সাম টার্গেটেড এবং স্পেসিফিক পয়েন্ট ডিসকাস করা হয়। চলো নেক্সট কোশ্চেন, হিমোগ্লোবিন কন্টেন্ট ড্যাশ হেটারোসাইকেল রিং। হিমোগ্লোবিনের মধ্যে প্রেজেন্ট থাকে পাইরোল রিং, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পাইরোল রিং, এই পাইরোল রিং মানে 4টে পাইরোল রিং নিয়ে ফাইলিন রিং বলে একটা রিং তৈরি করে, যেটা হিমোগ্লোবিন মধ্যে পেয়ে থাকে। এই 4টে পাইরোল রিং নিয়ে তৈরি হয় এই রিংটা। হিমোগ্লোবিন কোথায় পেয়ে থাকে,
আরবিসির মধ্যে প্রেজেন্ট থাকে। আরবিসি যেটা ম্যাচিওর আরবিসি, এরিথ্রোসাইট যাকে বলা হয়, যেটা বাইকনকেভ শেপের হয়ে থাকে, বাইকনকেভ শেপের, তার মধ্যে হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে। তার মধ্যে কোনো রকম নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, কোনো সেলুলার অর্গানিলস আদার যে সমস্ত রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, এ সমস্ত কোনো জিনিস প্রেজেন্ট থাকে না, কেবলমাত্র প্রেজেন্ট থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে কী বলা হয়? রেসপিরেটরি পিগমেন্ট, যেখানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বাইন্ড হয়, তারা গোটা বডিতে সার্কুলেট হয়। এখানে কার্বন মনোক্সাইডও কিন্তু বাইন্ড হয়ে যায়। এই কার্বন মনোক্সাইডকে বলা হয় সাইলেন্ট কিলার, যেটা কোনো জিনিস যদি আধা পোড়া হয়, যেমন সিগারেট, স্মোকিং, আধা পোড়া জিনিস, যে কোনো আধা পোড়া জিনিস থেকে যে গ্যাসটা তৈরি হয় সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইডের জন্যে অনেকে মারা যায়। এরকম অনেক খবর পাওয়া গেছে, বাড়িতে বাড়ি বন্ধ করে রেখে সেখানে হয়তো অনেকে মশা মারার জন্য অনেক রকম জিনিস ইউজ করে থাকে আধা পড়িয়ে, তো সেখান থেকে কার্বন মনোক্সাইড তৈরি হয়। আর সেটা যখন আমরা নিঃশ্বাসের থ্রুতে ভিতরে যাই, লাংসের থ্রুতে, তারপর যখন রক্তে আসে, অ্যালভিওলাই যেটা গ্যাস এক্সচেঞ্জ করে, সেখান দিয়ে যখন রক্তে আসবে, এই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হবে কার্বন মনোক্সাইড। আর এই কার্বন মনোক্সাইডের বাইন্ডিং অ্যাফিনিটি এই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের তুলনায় অনেক গুণে গুণে বেশি, অনেক গুণ বেশি, 200 গুণ বেশি প্রায়। তো তখন আর এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনও বাইন্ড হবে না, কার্বন ডাইঅক্সাইডও বাইন্ড হবে না, কেবলমাত্র কার্বন মনোক্সাইড বাইন্ড হবে, এবং সে পুরো বডিতে তাহলে ইজিলি ছড়ে যাচ্ছে, আস্তে আস্তে সাইলেন্ট কিলার হিসেবে পুরো সব কিছুকে ড্যামেজ করবে। আর একদিক থেকে কী হচ্ছে, বডিতে অক্সিজেনের পরিমাণও কমতে শুরু করছে, কারণ অক্সিজেন রক্তে নেই, সমস্ত রক্ত বিশুদ্ধ, যে রক্ত থাকে সেখানে সব দূষিত রক্ত হয়ে যাচ্ছে, সেখানে কার্বন মনোক্সাইডের পরিমাণ যেমন বেড়ে গেছে, তার সাথে অক্সিজেনও প্রেজেন্ট নেই, কারণ অক্সিজেন আসে কোথা থেকে? লাংস থেকে, এসে হিমোগ্লোবিনে বাইন্ড হয়, কিন্তু সে তো আসছে, আমরা নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু বাইন্ড হতে পারছে না, তো আলটিমেটলি একটা টাইম পর মারা যায়। এরকম অনেক তোমরা নিউজে দেখেছো। ক্লিয়ার? যাকে বলা হয় রেসপিরেটরি পিগমেন্ট, হিমোগ্লোবিনকে বলা হয় রেসপিরেটরি পিগমেন্ট। নেক্সট কোশ্চেন, অল আর ফার্মাকোকাইনেটিক্স প্যারামিটার এক্সেপ্ট, কিওয়ার্ড কি এক্সেপ্ট, কিন্তু ফার্মাকোকাইনেটিক্স আর ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোলজির দুটো মেন ব্রাঞ্চ বা মেন টাইপ। ফার্মাকোলজি বলতে যেখানে আমরা ড্রাগ নিয়ে স্টাডি করি, তার দুটো টাইপ হচ্ছে, একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, একটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। তাহলে একটা কি ফার্মাকোকাইনেটিক্স আর অ্যানাদার ওয়ান ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোডাইনামিক্স দুটো টাইপ। কাইনেটিক্স মানে হচ্ছে মুভমেন্ট, ডাইনামিক মানে হচ্ছে ফাংশন বা পাওয়ার। কাইনেটিক মানে মুভমেন্ট। তো কী হয়, ফার্মাকোকাইনেটিক্স মানে বডি ড্রাগকে মুভমেন্ট করে নিয়ে যায়, হোয়াট দ্য বডি ডাজ উইথ দ্য ড্রাগ, সেটাকে বলা হয় ফার্মাকোকাইনেটিক্স। বডি ড্রাগকে একটা জায়গা থেকে একটা জায়গায় মুভমেন্ট করে করে নিয়ে সেই ড্রাগের যেখানে সাইট, যেখানে রিসেপ্টর আছে সেখানে পৌঁছে দেয়। আর ফার্মাকোডাইনামিক্স, ড্রাগ সেই জায়গাতে পৌঁছে যাওয়ার পর ড্রাগ যে অ্যাকশান শো করবে, ফার্মাকোলজিক্যাল অ্যাকশান, মেকানিজম অ্যাকশন যেটাকে বলা হয়, সেটাকে ডাইনামিক্স। তো অনেক সময় মেন যেটা অ্যাকশান, ভালো অ্যাকশান, থেরাপিউটিক অ্যাকশান শো করতে পারে, সেটাও ফার্মাকোডাইনামিক্সের আন্ডারে পড়ে। বিভিন্ন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান, সেটাও ফার্মাকোডাইনামিক্সের আন্ডারে। টক্সিসিটি, টক্সিক এফেক্ট, তো এগুলো সব ডাইনামিক্সের আন্ডারে পড়ে। ক্লিয়ার? তাহলে ফার্মাকোকাইনেটিক্স হচ্ছে ড্রাগের মুভমেন্ট হচ্ছে। ড্রাগ প্রথমে আমরা অ্যাডমিনিস্ট্রেশন করলাম, সেখান থেকে ব্লাড সার্কুলেশনে আসলো। তো এই যে ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে ব্লাড সার্কুলেশন অবধি ফলো করছে, মুভমেন্ট করছে, সেটাকে বলা হয় ড্রাগের অ্যাবজর্পশান। তারপর কী হচ্ছে, ড্রাগ ব্লাডের থ্রুতে তার সাইট অফ অ্যাকশানে যাচ্ছে, যেখানে তার রিসেপ্টর প্রেজেন্ট আছে। কিসের থ্রুতে যাচ্ছে? ব্লাড। কেন? ব্লাড কেবলমাত্র একটা জিনিস যেটা পুরো বডিতে সার্কুলেট হয়, বাকি কোনো জিনিস পুরো বডিতে সার্কুলেট হয় না। তো ব্লাডের থ্রুতে তারা ইজিলি তারা অন্য জায়গায় পৌঁছে যেতে পারবে। তো ড্রাগ ব্লাডের থ্রুতে তার সাইট অফ অ্যাকশানে চলে যাচ্ছে, তো সেটাকে বলছে ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? তো সাইট অফ অ্যাকশানে যে রিসেপ্টর বাইন্ডার ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করলো, তারপর ড্রাগ লিভারে আসছে। কেন আসছে? মেটাবলিজম হওয়ার জন্যে।
লিভারে কী হয়, ড্রাগের মেটাবলিজম হয়, ড্রাগ নন পোলার থেকে পোলারে কনভার্ট হয়, ড্রাগের লিপোফিলিসিটি কম হতে শুরু করে, ড্রাগ হাইড্রোফিলিক হয়, কারণ ড্রাগ ইউরিনের থ্রুতে বাইরে এক্সক্রিট হয়। আর ইউরিন ওয়াটার ইন নেচার, ম্যাক্সিমাম ইউরিন, তাছাড়া স্যালাইভা, সোয়েট এদের থ্রুতে এক্সক্রিট হয়। তো যেহেতু এরা সবাই ওয়াটার ইন নেচার, তো ড্রাগ লিপোফিলিক থেকে ওয়াটারফিলিক মানে জলে সলভেল হতে হবে, এরকম কনভার্ট হয়। তো তার জন্য মেটাবলিজম হয়, যেখানে বায়ো ট্রান্সফরমেশন হয় ড্রাগের, সেটা লিভার হয়ে থাকে। ম্যাক্সিমাম ড্রাগের বায়ো ট্রান্সফরমেশন লিভার হয়, অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এবং তারপর সে ইউরিনের থ্রুতে এক্সক্রিট হয়ে যায়, কিডনির থ্রুতে, সেটাকে বলা হয় এক্সক্রিয়েশন। তো এ, ডি, এম, ই এই চারটে হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। তো এই ডিস্ট্রিবিউশনের থ্রুতে ড্রাগ তার সাইট অফ অ্যাকশনে যাচ্ছে। তো ব্লাডতে তো শুধু তার সাইট অফ অ্যাকশনে নিয়ে যাবে তা নয়, ব্লাড পুরো বডিতে সার্কুলেট হচ্ছে, এইমাত্র বললাম। তো অনেক সময় ড্রাগ আদার্স কোনো পার্টেও ডিপোজিট হতে শুরু করে। তো তার কারণেও বিভিন্ন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান শো করে, ড্রাগের প্রোটিন বাইন্ডিং এ সমস্ত প্যারামিটার দেখা যায়। তো এই সমস্ত ডিটেলস জানার জন্য অলরেডি আমার ভিডিও আপলোড করেছে, সেখান থেকে তোমরা দেখতে পারো, আমরা লিঙ্ক অ্যাড করে দেবো এখানে। ক্লিয়ার? তো তাহলে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন এরা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। ডিস্ট্রিবিউশন কাইনেটিক্স, মেটাবলিজম কাইনেটিক্স, এক্সক্রিয়েশন কাইনেটিক্স। মোড অফ অ্যাকশন বা মেকানিজম অ্যাকশন কী বললাম, ডাইনামিক্সের পার্ট। তাহলে এইটা রাইট অ্যান্সার, কারণ কী বলেছে, এক্সেপ্ট বলেছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আই হোপ তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো, প্রতিটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করে যাও, আস্তে আস্তে কোনো কিছু প্রবলেম হবে না। আর এই সিরিজ, এই পিওআইকিউ যদি দেখতে থাকো, তোমাদের এক্সিট এক্সাম, আদার যে সমস্ত এক্সামে, জিলেট, এক্সিট, আরআরবি, এমস, সিফয় ফার্মা, ডিএসএসবি, এনএফএল, ইসরো, ইএসআইসি, সমস্ত এক্সামের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Henderson-Hasselbalch equation is used to determine the Henderson-Hasselbalch equation কি ডিটারমাইন করে, পিকে ডিটারমিনেশন করার জন্য। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যান্ডারসন-হ্যাসেলবাচ ইকুয়েশনটা কি, যেখানে পিএইচ ইজিক্যাল টু পিকে লগ কনজুগেটেড বেস ডিভাইড বাই কি, উইক অ্যাসিড। এটা কিসের জন্যে, উইক অ্যাসিডের জন্য, যেটা হবে সেটা নিচে থাকবে। যদি উইক বেসের জন্য বলে, সেক্ষেত্রে হয়ে যাবে পিকে বি লগ কনজুগেটেড অ্যাসিড বাই উইক বেস। তো এই পিকে স্টাডি করার জন্য হ্যান্ডারসন-হ্যাসেলব্যাচ ইকুয়েশন ইউজ করা হয়। সেডিমেন্টেশন রেট, স্টক ইকুয়েশন, আর পার্টিকেল সাইজ, পার্টিকেল ভলিউম ডিটারমিনেশন করার জন্য কাউল্টার কারেন্ট, কাউল্টার কারেন্ট মেথড। এমসের কোশ্চেন পেপার এই ইয়ার, এমস 2025-এর, যে পার্টিকেল সাইজ আর পার্টিকেল ভলিউম মেজারমেন্ট করার জন্য কাউল্টার কারেন্ট মেথড, আর পার্টিকেলের সারফেস এরিয়া, পার্টিকেল যদি বলে সারফেস এরিয়া, সেইটা ডিটারমিনেশন করার জন্য ইউজ করা হয় অ্যাডজর্পশন, নট অ্যাবজর্পশন, অ্যাডজর্পশন মেথড, যেখানে দুটো গ্যাস ইউজ করা হয়, নাইট্রোজেন আর হিলিয়াম গ্যাস ইউজ করা হয়। আর একটা মেথড আছে, সেটা হচ্ছে এয়ার পারমিয়াবিলিটি মেথড, এয়ার পারমিয়াবিলিটি মেথড, এয়ার পারমিয়াবিলিটি মেথড। ক্লিয়ার? তো হ্যান্ডারসন-হ্যাসেলব্যাচ ইকুয়েশন পিকে স্টাডি করার জন্যে বা পিকে ডিটারমিনেশন করার জন্যে এই ইকুয়েশন ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, স্টর্নিয়াম ক্লোরাইড ইজ ইউজড অ্যাজ ডিসেন্সিটাইজিং এজেন্ট, ডেন্টিফ্রাইসে ইউজ করা হয় স্টর্নিয়াম ক্লোরাইড। অ্যাস্টিনজেন্ট কী করে, প্রোটিন প্রেসিপিটেশন কজ করে, প্রোটিন প্রেসিপিটেশন, পিপিটি লিখে দিলাম, প্রোটিন প্রেসিপিটেশন কজ করে অ্যাস্টিনজেন্ট। যেমন অ্যালাম একটা অ্যাস্টিনজেন্টের এক্সাম্পল,
অ্যান্টাসিড হ্যাভিং অ্যাস্টিনজেন্ট প্রপার্টি, জানা আছে কারো? যদি জানা থাকে কমেন্ট করে জানাও। দেখো ডেন্টিফ্রাইসিসে কী কী জিনিস ইউজ করা হয়, এই চার্ট বারবার এসেছে, বারবার রিপিটেশন হয়েছে, ইম্পর্টেন্ট, বারবার বলেছি। অ্যাব্রেসিভ এজেন্ট বা পলিসিক এজেন্ট, যেখানে কি ইউজ করা, যার ফাংশন কি, রিমুভাল অফ ডেন্টাল প্লেক, স্টেন আর পলিশ দ্য এনামেল। অ্যাব্রেসিভ এজেন্ট বা পলিশিং এজেন্ট। ক্যালসিয়াম ফসফেট, সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ডাই ক্যালসিয়াম ফসফেট, এই এক্সাম্পলটা দেখা গেছে জিলেটের কোশ্চেন পেপারে। ক্যালসিয়াম পাইরোফসফেট, হাইড্রেটেড অ্যালুমিনিয়াম। ডিটারজেন্ট ইউজ করা হয় ক্লিনজিং করার জন্যে, যেমন এসএলএস, সব, সোডিয়াম লোরাইল স্যাক্রোসাইন ইউজ করা হয়। হিউম্যাকট্যান্ট ইউজ করা হয় রিটেন ময়েশ্চার, এক্সাম্পল কি গ্লাইসেরিন, সরবিটল, প্রোপাইল গ্লাইকল, তাই তো, যেখানে রিটেন ময়েশ্চার করে। অলরেডি প্রিভিয়াস ইয়ার জিলেটের কোশ্চেন পেপার। অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট রিডিউস করে ব্যাকটেরিয়ার প্লেগ, ট্রাইক্লোসান, যেটা মোস্ট ওয়াইডলি ইউজড। অ্যান্টি ক্যারিজ এজেন্ট, যার ফাংশন কি, হেল্প প্রিভেন্ট ডেন্টাল ডিকে, সোডিয়াম ফ্লুরাইড, সোডিয়াম লোরাইল স্যাক্রোসাইন, স্ট্যানাস ফ্লুরাইড। ডিসেন্সিটাইজার এজেন্ট রিডিউস করে সেন্সিটিভিটি অফ টিথ টু হট অ্যান্ড কল, যেমন পটাশিয়াম নাইট্রেট, স্ট্রটিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। সুইটিং এজেন্ট কি ইউজ করা হয়, সোডিয়াম স্যাক্রিন। ফ্লেভারিং এজেন্ট পিপারমেন্ট অয়েল। তো এই সমস্ত জিনিস ডেন্টিফাইস, যেটা একটা কসমেটিক, সেখানে ইউজ করা হয় প্রিপারেশনে। ইম্পর্ট্যান্ট এখান থেকে যেমন স্ট্রন্ডিয়াম ক্লোরাইড আমরা দেখতে পেলাম, যেটা বারবার রিপিটেশন হয়। এই আমাদের স্ট্যানাস ফ্লুরাইড রিপিটেশন হয়। আমাদের হিউম্যাকট্যান্টের কাজ, আমাদের ডাই ক্যালসিয়াম ফসফেট, এগুলো জিলেটে রিপিটেশন হয়েছে, কিন্তু অন্যান্য এক্সামে এই চার্ট থেকে বিভিন্ন কোশ্চেন দেখা যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 69। সান রে ইজ গুড স্টেরিলাইজিং এজেন্ট ডিউ টু। সান রে একটা স্টেরিলাইজিং এজেন্ট হিসাবে কাজ করে। আমরা অন্যান্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে স্টেরিলাইজেশন কনসেপ্টে ডিসকাস করেছি, যে স্টেরিলাইজেশন যে প্রসেস আছে, স্টেরিলাইজেশন স্টেরিলাইজেশন যে প্রসেস আছে সেটা তিনটে টাইপের হয়ে থাকে মেনলি। কী কী টাইপের হয়ে থাকে? একটা হয়ে থাকে ফিজিক্যাল স্টেরিলাইজেশন প্রসেস, একটা হয়ে থাকে কেমিক্যাল স্টেরিলাইজেশন প্রসেস, আর একটা হয়ে থাকে মেকানিক্যাল স্টেরিলাইজেশন প্রসেস। অনেক জায়গায় এই মেকানিক্যাল প্রসেসটাকে ফিজিক্যাল প্রসেসের আন্ডারেই মেনশন করা হয়ে থাকে, কারণ মেকানিক্যাল প্রসেসে মেন হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্ট্রেশন মানেই হচ্ছে ফিজিক্যাল সেপারেশন, তো এখানে ফিজিক্যাল প্রসেসে রাখা হয়। আর কেমিক্যাল যে স্টেরিলাইজেশন প্রসেস, সেখানে কি ইউজ করা হয়, বিভিন্ন গ্যাস, বিভিন্ন লিকুইড ইউজ করা হয়, বিভিন্ন গ্যাস নাহলে বিভিন্ন টাইপের লিকুইড ইউজ করা থাকে। কোন কোন গ্যাস ইউজ করা হয়ে থাকে? বিটা প্রোপাইল্যাক্টোন ইউজ করা হয়ে থাকে, হাইড্রোজেন সালফাইড ইউজ করা হয়ে থাকে, ইথিলিন অক্সাইড ইউজ করা হয়ে থাকে, ফর্মালডিহাইড ইউজ করা হয়ে থাকে গ্যাস হিসাবে। রুম ফার্মিগেশনে সবচেয়ে বেশি ইউজ করা হয় গ্যাস স্টেরিলাইজেশন প্রসেস। তাছাড়াও বিভিন্ন ক্লথ, ব্ল্যাঙ্কেট, ক্যাটগার্ড, এ সমস্ত জিনিস স্টেরিলাইজেশন করার জন্য গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেস ইউজ করা হয়। এই ব্ল্যাঙ্কেট, ক্যাটগার্ড প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কিন্তু, যে ক্যাটগার্ড, ব্ল্যাঙ্কেট স্টেরিলাইজেশন করার জন্য কোন স্টেরিলাইজেশন প্রসেসকে ইউজ করা হয়, এই গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেস, যেটা একটা কেমিক্যাল স্টেরিলাইজেশন প্রসেসের এক্সাম্পল। তাছাড়া লিকুইড স্টেরিলাইজেশন প্রসেসে বিভিন্ন অ্যালকোহল, বিভিন্ন হ্যালোজেন হিসাবে বিভিন্ন ক্লোরিন, ব্রোমিন, এদেরকে ইউজ করা হয়। বুঝা গেল? আর ফিজিক্যাল যে স্টেরিলাইজেশন প্রসেস আছে, এইটা আবার হয়ে থাকে মেনলি চারটে টাইপ। একটা হচ্ছে সানলাইট ইউজ করা হয়ে থাকে, সানলাইট। আর কি ইউজ করা থাকে? হিট ইউজ করা হয়ে থাকে, আর কি ইউজ করা হয়ে থাকে? আরও ইউজ করে থাকে ভাইব্রেশন আর রেডিয়েশন। আর একটা হচ্ছে আমাদের ভাইব্রেশন ইউজ করা থাকে। এই সানলাইট আর রেডিয়েশন
রেডিয়েশন দু টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে আয়োনাইজেশন টেকনিকের দ্বারা করা হয়ে থাকে, আয়োনাইজেশন টেকনিক, একটা হচ্ছে নন আয়োনাইজেশন টেকনিক। এই আয়োনাইজেশন টেকনিকে কি ইউজ করা থাকে, এক্স রে, গামা রে ইউজ করা হয়ে থাকে, যেখানে কি ইউজ করা থাকে, কোবাল্ট-60 ইউজ করা হয়ে থাকে এই এক্স রে গামা রে তৈরি করার জন্যে। আয়োনাইজেশন টেকনিকে কোবাল্ট-60 ইউজ করা হয়ে থাকে, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। আর নন আয়োজন টেকনিকে এই ইউভি রে এ সমস্ত জিনিস ইউজ করতে হয়। আর ইউভি রে কোথা থেকে পাওয়া যায়, সানলাইট থেকে। আর ডাইরেক্ট সানলাইটে যদি কোনো জিনিসকে এক্সপোজার করে দেওয়া হয় তাহলেও স্টেরিলাইজেশন হয়ে যায়। আমরা সবার বাড়িতে এই সমস্ত জিনিস রোদে দেওয়া হয়, তার কারণ এইটাই, স্টেরিলাইজেশন করার জন্য। বিভিন্ন কাপড় বিশেষ করে এই বর্ষার সময় করে বেশি ইউজ করে, কারণ ব্যাকটেরিয়া চলে আসতে পারে তার জন্য। আর যে হিট স্টেরিলাইজেশন প্রসেস আছে সেখানেও দুটো টাইপের হয়, একটা হচ্ছে ড্রাই হিট, একটা হচ্ছে ময়েস্ট হিট। একটা হচ্ছে ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস আর একটা হচ্ছে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেস। ড্রাই হিটে কি ইউজ করা হয়, হট এয়ার ওভেন ইউজ করা হয়। আর ময়েস্ট হিট স্টেরিলাইজেশন মেনলি ইউজ করা হয় অটোক্লেভ, অটোক্লেভ ইউজ করা। তাছাড়া আরও অনেক টেকনিক আছে, টান্ডানাইজেশন, পাস্তুরাইজেশন, এই সমস্ত টেকনিক ময়েস্ট হিট ইউজ করা হয়। অলরেডি আমরা ডিসকাস করেছি ডিটেলস আরও। তো তাহলে এখানে অ্যান্সার কী হবে, সানলাইট কেন ইউজ করা হয়, কারণ এখানে ইউভি রে প্রেজেন্ট থাকে। আর এক্স রে গামা রে তো আয়োনাইজেশন টেকনিক দেখতে পেলাম, ক্লিয়ার। আর এটা তো রং সানলাইটের যে কালার সেটার উপর ডিনোট করা হয়। আর এদের মেকানিজম বা প্রিন্সিপালের ওপর কোশ্চেন জিজ্ঞেস করে, যেমন ড্রাই হেড স্টেরিলাইজেশনের প্রিন্সিপাল কি, থার্মাল ইনঅ্যাক্টিভেশন বা অক্সিডেশন অফ সেল কনস্টিটিউন্ট। ময়েস্ট স্টেরিলাইজেশনের প্রিন্সিপাল কোয়াগুলেশন বা ডিন্যাচুরেশন অফ দ্য প্রোটিন। রেডিয়েশন টেকনিকের প্রিন্সিপাল কি, রেডিয়েশন ডিস্ট্রাকশন বা ডিসঅর্গানাইজেশন, অনেক জায়গায় মিউটেশন লেখা থাকে। আর আমাদের যে গ্যাসিয়াস স্টেরিলাইজেশন তার প্রিন্সিপাল কি, অ্যালকাইলেশন, ইম্পর্টেন্ট খুব, অ্যালকাইলেশন অফ প্রোটিন, ক্লিয়ার। আর ফিল্ট্রেশন এইমাত্র বললাম যে ফিজিক্যাল সেপারেশন অফ মাইক্রো অর্গানিজম, ওই জায়গাতে ফিল্ট্রেশনকেই ফিজিক্যাল প্রসেসের আন্ডারেও মেনশন করা হয়ে থাকে, ক্লিয়ার। তাহলে 69-এর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মেন্ডেলস পেন কন্টেন্ট আয়োডিন, I2 হবে। অপশান এ, আয়োডিন প্রেজেন্ট থাকে মেন্ডেলস পেন্টের মধ্যে। আচ্ছা, এই জিঙ্ক দেখতে পাচ্ছ, জিঙ্ক রিলেটেড কোশ্চেন, জিঙ্ক আমাদের এদের মধ্যে গুড হিলিং প্রপার্টি আছে, জিঙ্কের ডেফিসিয়েন্সি হলে হিলিং অপশন হয়। তাছাড়া এই জিঙ্ক কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখা যায়, হঠাৎ আমার মনে পড়লো তাই ডিসকাস করে দিলাম। এই জিঙ্ক কিন্তু ইনসুলিন স্টোরেজের জন্য ইউজ করা হয়ে থাকে, ইনসুলিনের স্টোরেজ কন্ডিশনের জন্য ইউজ করা হয়ে থাকে। ইনসুলিনের স্টোরেজ, ক্রিস্টাল ফর্মে যে স্টোর থাকে সেই ইনসুলিনের স্টোরেজ করার জন্যে এই জিঙ্ক ইউজ করা হয়ে থাকে। ইনসুলিন প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে সিক্রেট হয়, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের প্যানক্রিয়াটিক বিটা সেল। প্যানক্রিয়াস এটা একটা হেটেরোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল, যার মধ্যে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন বোথ অ্যাক্টিভিটি পাওয়া যায়, তাই তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে প্যানক্রিয়াস এন এক্সাম্পল অফ হেটেরোক্রাইন গ্ল্যান্ড, প্যানক্রিয়াস অ্যান্সার। সেই ইনসুলিন আবার যখন তৈরি করা হয়, সেই ইনসুলিন যখন কারো প্রবলেম থাকে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তে শুরু করে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, ডায়াবেটিস মিলিটাস, সেই ক্ষেত্রে ইনসুলিন ইউজ করা হয়। বিভিন্ন ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টকে ইউজ করা হয়। সেই ইনসুলিন তার স্টোরেজ করার জন্যই জিঙ্ক ইউজ করা হয় ইনসুলিন প্রিপারেশনের সাথে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কিলার কিলানি টেস্ট ইউজড ফর আইডেন্টিফিকেশন অফ। কিলার কিলানি টেস্ট কিসের আইডেন্টিফিকেশানে ইউজ করা হয়ে থাকে, কিসের আইডেন্টিফিকেশানে ইউজ করা থাকে কিলার কিলানি টেস্ট? আমরা দেখেছি কার্ডিয়াক যে গ্লাইকোসাইড আছে সেখানে আইডেন্টিফিকেশান টেস্ট হিসাবে কিলার কিলানি টেস্ট, বালজেট টেস্ট, রেইমন্ড টেস্ট ইউজ করা হয়ে থাকে। সেই কিলার কিলানি টেস্ট যেখানে আইডেন্টিফিকেশান করা হয় ডিঅক্সি সুগার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেক সময় কেন জিলেটেরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিলার কিলানি টেস্টে কিন্তু এই অপশানও দেখা যায় যে গ্লাইকন পার্টের আইডেন্টিফিকেশনের জন্য কিলার কিলানি টেস্ট ইউজ করা হয়। কারণ গ্লাইকোসাইড, এই যে গ্লাইকোসাইড দেখতে পাচ্ছি, এই গ্লাইকোসাইড যখন কনডেনসেশন হয় কোন প্রসেসে, হাইড্রোলাইসিস প্রসেসে,
হাইড্রোলাইসিস প্রসেসে কনডেনসেশন হয়ে একটা গ্লাইকন পার্ট তৈরি করে, একটা অ্যাগ্লাইকন পার্ট তৈরি করে। গ্লাইকন মানে কি? সুগার, সুগার। আর অ্যাগ্লাইকন মানে নন সুগার পার্ট, নন সুগার পার্ট। এই অ্যাগ্লাইকন পার্টের মধ্যেই ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি আছে। ফার্মাকোকাইনেটিক্স তার সাথে থেরাপিউটিক অ্যাক্টিভিটিও এখানেই পাওয়া যায়। আর এই গ্লাইকন পার্ট কেবলমাত্র ট্রান্সপোর্টেশনে হেল্প করে, ট্রান্সপোর্টেশন অফ দ্য ড্রাগ। তাহলে ক্লিয়ার ক্লিনিক টেস্ট ডিঅক্সি সুগারের আইডেন্টিফিকেশন করে, আমরা দেখলাম। তাহলে সুগার বলতে কি বোঝায়? গ্লাইকন পার্ট। তো গ্লাইকন পার্টের আইডেন্টিফিকেশন এক সময় এই কোশ্চেন দেখা যায়, গ্লাইকন, অ্যাগ্লাইকন, বোথ, নান। অলরেডি জিলেটেরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো গ্লাইকন ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আর ক্লিয়ার ক্লিনিক টেস্ট যে পারফর্ম করা হয়, কি ইউজ করা হয়? প্রথমে একটা স্যাম্পেল সলিউশন নেওয়া হয়, একটা স্যাম্পেল সলিউশন, স্যাম্পেল প্রেজেন্ট আছে। এই স্যাম্পেল সলিউশনে কাকে দেওয়া হয়? অ্যাসিটিক অ্যাসিড প্রথমে দেওয়া হয়, প্রথমে অ্যাসিটিক অ্যাসিড, তারপরে এই স্যাম্পেল সলিউশনের মধ্যে দেওয়া হয় ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইডকে দেওয়া হয়। তারপরে কী হবে? এটা একটা স্যাম্পেল সলিউশন, যেখানে স্যাম্পেল প্রেজেন্ট আছে, সেই স্যাম্পেল সলিউশনের মধ্যে প্রথমে অ্যাসিটিক অ্যাসিড, তারপর ফেরিক ক্লোরাইড দিয়ে দেওয়া হলো। তাহলে এটা একটা টেস্ট টিউবে গেলো। আর একটা টেস্ট টিউবে কী প্রেজেন্ট থাকবে? আর একটা টেস্ট টিউব, সেখানে প্রেজেন্ট থাকবে কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4। তো এরপর কী হবে? এখানে এটা দেওয়ার পর পুরো জিনিসটাকে, মানে এই পুরো সলিউশনটাকে, টেস্ট টিউব 1টাকে এই টেস্ট টিউবের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। তাহলে এদের জাংশন, এটা ধরো এখানে কনসেন্ট্রেটেড H2SO4 প্রেজেন্ট আছে, তারপর আবার নতুন সলিউশন আসলো। তো এদের এই জাংশন পোর্শনে কী হবে? একটা রেডিশ ব্রাউন কালার তৈরি হবে, রেডিশ ব্রাউন কালারের একটা জাংশন তৈরি হবে বিটুইন টু লিকুইড। তো তাহলে আমরা সেই থেকে আইডেন্টিফিকেশান করি যে এটা এখানে ডিঅক্সি সুগার প্রেজেন্ট আছে। আর ইম্পর্টেন্ট টেস্ট ফর কার্ডিয়াক গ্লাইকোসাইড, যে ডিজিটালিস, স্কুইল, এই সমস্ত যে টেস্ট আছে কার্ডিয়াক গ্লাইকোসাইড, তাদের জন্য ইউজ করা হয়। তো ডিজিটালিস এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট, ডিজিটালিস থেকে এক্সামে বহুত কোশ্চেন এসেছে রিলেটে এই আইনোট্রপিক, ক্রোনোট্রপিক এফেক্ট, তারপর কোথায় বাইন্ড করে, কোন রিসেপ্টারে বাইন্ড করে। ক্লিয়ার? যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অলরেডি দেখছো, প্রতিটা পেপারকে ডিসকাস করেছি আমরা, তো সেখানে তোমাদের অলরেডি দেখেছো, তোমাদের ডাউট আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যারা দেখো না এখনও, তারা অবশ্যই ক্লিয়ার করতে শুরু করো প্রতিটা কোশ্চেন পেপার। আমার যেটা মেন টার্গেট, যে একসাথে অনেক কোশ্চেনের ডিসকাস করা, যাতে তোমাদের নলেজ এক জায়গাতেই তৈরি হয়, আদার্স জায়গায় ঘুরে ফিরে না এসে সমস্ত কিছু, সমস্ত ডাউট যেটা মনে হয় এখান থেকে এখানে ডাউট হতে পারে, কনসেপ্ট উল্টোপাল্টা হতে পারে, তো সেই সমস্ত কনসেপ্টকে এক জায়গায় দেওয়া হচ্ছে যাতে তোমাদের সুবিধা হয়। ক্লিয়ার? তো জার্মান মিজেলস কজড বাই, মিজেলসের পজিটিভ অর্গানিজম কি ডিসকাস করেছি। মিজেলসের পজিটিভ অর্গানিজম কি? রুবিওলা ভাইরাস। আর জার্মান মিজেলস, রুবেলা ভাইরাস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর ভ্যারিসেলা জস্টার কিসের জন্যে? চিকেন নয়, চিকেন পক্স, খাওয়ার চিকেন নয়, চিকেন পক্স। আর ভ্যারিওলা ভাইরাস স্মল পক্স, সব ভাইরাস ইনফেকশন। আর রুবেলা এইমাত্র বললাম মিজেলসের পজিটিভ অর্গানিজম। ক্লিয়ার? ফেনোবারবিটন ইজ অ্যান, কোন ড্রাগ? ফেনোবারবিটন যে অ্যাসিডিক ড্রাগের এক্সাম্পল। অপশান এ। অ্যাম্পোটেরিক ড্রাগ কাদেরকে বলে? অ্যাম্পোটেরিক বলতে যাদের মধ্যে অ্যাসিডিক প্রপার্টিও আছে, তার সাথে বেসিক প্রপার্টিও আছে। আর নিউট্রালের আনাদার নেম হচ্ছে কি আমাদের অ্যাপ্রোটিক বলা হয়। অ্যাপ্রোটিক মানে নিউট্রাল, তার মধ্যে বেসিক প্রপার্টিও নেই আর অ্যাসিডিক প্রপার্টিও নেই, নিউট্রাল। আর অ্যাম্পোটেরিকের মধ্যে দু টাইপের প্রপার্টি আছে। ফেনোবারবিটন একটা অ্যাসিডিক ড্রাগের এক্সাম্পল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাসিডিক ড্রাগ আর কোন কোন আছে? অ্যাসিডিক ড্রাগ মানে উইক অ্যাসিড,
পুরো অ্যাসিড হবে না, উইক অ্যাসিড, অ্যাকচুয়ালি উইক বেস ড্রাগ হয়। তো বারবিচুরেটের মধ্যে পড়ে ফেনোবারবিটন, যেটা একটা লং অ্যাক্টিং বারবিচুরেট, তাই তো। এনএসআইডি ক্লাসের ড্রাগ যেমন অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, এনএসআইডি ক্লাসের ড্রাগ। মিথোট্রিক্সেট, ক্লিয়ার। ওয়ারফেরিন, ফেনিটোয়েন, ওয়ারফেরিন, ফেনিটোয়েন, সালফোনামাইড, পেনিসিলিন, এই সমস্ত ড্রাগ হচ্ছে অ্যাসিডিক ড্রাগ। আর বেসিক ড্রাগ কি আছে? বেসিক ড্রাগ মরফিন, অ্যাট্রোপিন, অ্যামফিটামাইন, কুইনিন, হায়োসিন, এক্সাম্পল অফ বেসিক ড্রাগ। মনে রাখবে ভালো করে, এক্সাম্পল দিয়ে কোশ্চেন দেখা যায়, তোমরা নিজেরাই দেখতে পেলে একটা কোশ্চেন। তো কোন কোন ড্রাগ আছে মনে রাখো, অ্যাসিডিক ড্রাগ, বেসিক ড্রাগ, এগুলো থেকেই বেশি রিপিটেটেড কোশ্চেন দেখা যায়। আর একটা কনসেপ্ট এখান থেকেও কোশ্চেন দেখা গেছে অলরেডি রিলেটেড, যে যারা অ্যাসিডিক ড্রাগ হয় তারা কি হয়ে থাকে, তারা অ্যাসিডিক এনভায়রনমেন্টে কি হয়ে থাকে, আনআয়নাইজড অবস্থায় থাকে। তো অ্যাসিডিক এনভায়রনমেন্টে তারা আনআয়নাইজড থাকে। অ্যাসিডিক ড্রাগ দে আর আনআয়নাইজড ফর্ম হোয়েন দে আর ইন স্টোমাক। কারণ কি, স্টোমাকে অ্যাসিডিক পিএইচ থাকে ডিউ টু HCl। তো আর ওই কারণে তারা বেটার অ্যাবজর্ব হয় স্টোমাকে। কারণ ড্রাগ অ্যাবজর্পশন হওয়ার জন্য আয়নাইজড ফর্মে মাস্ট থাকতে হবে ড্রাগকে। ড্রাগের অ্যাবজর্পশন হতে গেলে তাকে আনআয়নাইজড ফর্মেই থাকতে হবে, তবেই সে অ্যাবজর্ব হতে পারবে। আর যে সমস্ত ড্রাগ উইকলি অ্যাসিডিক ড্রাগ, তারা আনআয়নাইজড অবস্থায় কোথায় থাকে, স্টোমাকে থাকে। স্টোমাক, কারণ কি, স্টোমাকে পিএইচ অ্যাসিডিক, ওখানে HCl থাকে, তো ওই কারণে স্টোমাকে তারা আনআয়নাইজড অবস্থায় থাকে। ওই কারণে অ্যাসিডিক ড্রাগ স্টোমাকেই অ্যাবজর্ব হয়। আর যখনই এই তারা চলে যাবে মানে বেসিক পিএইচে, যেমন ইন্টেস্টাইনে, সেখানে পিএইচ বেসিক, তো সেখানে এরা কী হয়ে যাবে, আয়নাইজড হয়ে যাবে। আর আয়নাইজড হয়ে গেলেই তারা অ্যাবজর্ব হতে পারবে না, আর তখন তারা এক্সক্রিট হয়ে যাবে, মানে অ্যাবজর্ব না হয়ে বডি থেকে বাইরে বেরিয়ে চলে যাবে। সেম কনসেপ্ট এখানেও, বেসিক পিএইচে আনআয়নাইজড অবস্থা থাকে। বেসিক পিএইচ কোথায়, ইন্টেস্টাইনে বেসিক পিএইচ 7 থেকে 8। তো ওই কারণে সেখানে আনআয়নাইজড ফর্মে থাকে, ওই কারণে তারা বেটার অ্যাবজর্ব হয় কোথায়, ইন্টেস্টাইনের মধ্যে। সেরকমই স্টোমাকে তারা অ্যাবজর্ব হতে পারবে না, কারণ স্টোমাকের পিএইচ অ্যাসিডিক। ক্লিয়ার? তো এখান থেকে অলরেডি অ্যাসিডিক ড্রাগের কনসেপ্ট থেকে অলরেডি জিলেটের কোশ্চেনে দেখা গেছে। জিলেট তো প্রতিটা এক্সামে এই কনসেপ্টের উপর কোশ্চেন দেখা যায়। তো যারা কনসেপ্ট ক্লিয়ার করবে না, অসুবিধা হবে মুখস্থ করে রেখে দিলে। তো ইজি, কিছুই নয়, কনসেপ্টের উপর ফোকাস করো, কোনো মুখস্থ করার কোনো প্রয়োজনই আসবে না। ক্লিয়ার? নেক্সট, কম্পোজিশন অফ মলিস রিয়েজেন্ট কি, কার্বোহাইড্রেটের জেনারেল টেস্ট, যেখানে আলফা ন্যাপথল আর সালফোরিক অ্যাসিড ইউজ করা হয়। কোন অপশান আছে, অপশান এ। বারবার ডিসকাস করেছি, মলিস রিয়েজেন্ট জেনারেল টেস্ট ফর কার্বোহাইড্রেটের ফর্মুলা, কার্বোহাইড্রেট জেনারেল ফর্মুলা CnH2O তার হোলেন। তো এখানে 2:1 অনুপাতে হাইড্রোজেন আর অক্সিজেন প্রেজেন্ট থাকে, অলরেডি প্রিভিয়াস ইয়ারের জিলেটের কোশ্চেন। ক্লিয়ার? তো কার্বোহাইড্রেটও এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেট টাইপ, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, ক্লিয়ার, হোমোপলিস্যাকারাইড, মিউকোপলিস্যাকারাইড, এখান থেকে অনেক কোশ্চেন দেখা গেছে, আমরা ডিসকাস করেছি। তো মলিস টেস্ট কমন টেস্ট ফর কার্বোহাইড্রেট, যেখানে বললাম আলফা ন্যাপথল প্লাস সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। বারফয়েড টেস্ট ইউজ ডিসিংগুইশ বিটুইন মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইডের জন্য বারফয়েড টেস্ট ইউজ করা হয়, যেখানে কি ইউজ করা হয়, কোপার অ্যাসিটেট ইউজ করা হয়, আর অ্যাসিটিক অ্যাসিড, তারপর সেটাকে বয়েল করা হয়।
রেড পিপি রেড পিপিটি তৈরি হয়। সেরকম বেনেডিক্ট টেস্ট, ফেলিং টেস্ট রিডিউসিং সুগারের জন্যে। সেলিওয়ানফ টেস্ট ডিসিংগুইশ বিটুইন কিটোজ অ্যান্ড অ্যালডোজের জন্য সেলিওয়ানফ টেস্ট, যেখানে কি ইউজ করা হয় রেসরসিনল, রেসরসিনল আর এইচসিএল। রিডিউসিং সুগার কাকে বলে আর নন রিডিউসিং সুগার কাকে বলে? রিডিউসিং সুগারের মধ্যে কি ফ্রি অ্যালডিহাইড কিটো গ্রুপ প্রেজেন্ট থাকে, নন রিডিউসিংয়ে প্রেজেন্ট থাকে না। ওসাজন টেস্ট ইউজ ফর ডিসিংগুইশ বিটুইন রিডিউসিং সুগার, ওসাজন টেস্ট ইম্পর্টেন্ট। ওসাজন টেস্টে সানফ্লাওয়ার লাইক ক্রিস্টাল যদি তৈরি হয় তাহলে সেটা কি প্রেজেন্ট আছে ম্যালটোজ। যদি তৈরি হয় বল অফ প্রিঙ্কেল লাইক ক্রিস্টাল তাহলে ল্যাকটোজ। আর যদি তৈরি হয় গ্রিনিশ ইয়েলো, গ্রিনিশ ইয়েলো বা ব্রুমস্টিক ক্রিস্টাল, ব্রুমস্টিক ক্রিস্টাল তাহলে প্রেজেন্ট আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ নাহলে ম্যানোজ। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আয়োডিন টেস্ট, যেখানে ডিপ ব্লু কালার ফর স্টার্চ, ব্রাউন ওয়াইন কালার ফর গ্লাইকোজেন। বাইল টেস্ট ফর পেন্টোজ অ্যান্ড এক্সোজ, যেখানে পেন্টোজ পজিটিভ রেজাল্ট প্রডিউস করা বাইল টেস্টে। ইম্পর্টেন্ট এই কার্বোহাইড্রেটের জেনারেল টেস্ট, তোমরা যারা এখনও দেখো না অবশ্যই কার্বোহাইড্রেট স্টাডি করে নিও। কার্বোহাইড্রেট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেট কী প্রেজেন্ট থাকে না প্রেজেন্ট থাকে, তার ফর্মুলা কী হয়ে থাকে, ওই এনার্জি কত পাওয়া যায়, তাই তো। আর যেখানে বললাম হাইড্রোজেন অক্সিজেন 2:1 রেশিওতে প্রেজেন্ট থাকে, এটাও ইম্পর্টেন্ট। সমস্ত কিছু ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেটের। এই গ্লুকোজের স্টোরেজ ফর্ম কী হয়, মোস্ট ইম্পর্টেন্ট এপিমার অফ গ্লুকোজ গ্যালাক্টোজ, আর গ্লুকোজ স্টোর হয়ে থাকে, তাই তো গ্লাইকোজেন ফর্মে স্টোর হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, এ সেমি সলিড প্রিপারেশন containing excess finely divided solids is সেমি সলিড প্রিপারেশন, যেখানে এক্সেস ফাইনলি ডিভাইড জানতে দেয় কী বলা হয় পেস্ট বলা হয়, পেস্ট। আর পেস্ট কি হয়ে থাকে, পেস্ট আর লেস গ্রেসি দ্যান অয়েনমেন্ট, গ্রেসি দ্যান ointment. Paste is less grace. Pastes are less greasy than ointment. Important concept. যেমন টুথপেস্ট, যেমন একটা পেস্ট। টুথপেস্ট আমরা এইমাত্র পড়ে আসলাম, যেখানে টুথপেস্টে বিভিন্ন ডেন্টিফ্রাইসেস যেখানে বিভিন্ন পিপারমেন্ট অয়েল, সোডিয়াম স্যাকারিন, যেটা আমাদের সুইটিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়, ইম্পর্টেন্ট আমরা ডিসকাস করলাম অলরেডি। ক্রিম, জেলিস কি ট্রান্সলুকেন্ট হয়ে থাকে, ট্রান্সলুকেন্ট সাবস্ট্যান্স জেলিস। আমাদের ক্রিম বিভিন্ন টাইপের হয়ে থাকে, কোল্ড ক্রিমের একটা আলাদা নেম হচ্ছে ক্লিনজিং ক্রিম, যেখানে W/O টাইপের ইমালশন প্রেজেন্ট থাকে। আর ভ্যানিশিং ক্রিমে O/W টাইপের ইমালশন প্রেজেন্ট থাকে। আর সানস্ক্রিন, যেখানে হয়ে থাকে যেখানে টাইটানিয়াম ডাইঅক্সাইড, জিঙ্ক অক্সাইড প্রেজেন্ট থাকে, সেখানে O/W টাইপের ইমালশন প্রেজেন্ট থাকে। টাইটানিয়াম অক্সাইড কেন, জিঙ্ক অক্সাইড কেন সানস্ক্রিনে ইউজ করা হয়, কারণ এদের মধ্যে কী আছে হাই রিফ্লেক্টিভ ইন্ডেক্স প্রেজেন্ট আছে, যারা সানরেজ যে ইউভি রে আছে সেটাকে রিফ্লেক্ট করে দেয়, অ্যাবজর্ব হতে দেয় না, তাই তো। আর ক্রিম অয়েনমেন্ট প্রিপারেশন করার জন্য টিপিলোরাল মিল ইউজ করা হয়, প্লেন্টারি মিক্সচার ইউজ করা হয়, এইমাত্র দেখে আসলাম প্রিভিয়াস কোশ্চেনে, তাই তো। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই সমস্ত কনসেপ্ট তোমরা বিভিন্ন প্রিভিয়াসের কোশ্চেনে দেখেছো। আর লিলেমেন্ট কিসের জন্য ইউজ করা হয়, কাপ রিলিভ করার জন্য ইউজ করা হয়ে থাকে লিলেমেন্ট। তো এই ছিল আমাদের আজকের কোশ্চেন পেপার, আজকের সেট, যেখানে আমরা 25 কোশ্চেন ডিসকাস করলাম, 50 থেকে 75 অবধি কোশ্চেন।
আই হোপ তোমরা তোমাদের সম্পূর্ণ ডাউট, কনসেপ্ট, তার সাথে এক্সট্রা এক্সপ্লেনেশন সমস্ত কিছু বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।